আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে কেমিক্যাল রিঅ্যাকশন লেকচার নাম্বার 12 এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের সর্বশেষ টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা কিনা আমাদের বোর্ড পরীক্ষা বা আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এসে থাকে। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, লা শাতেলিয়ার নীতি। আমি আশা করব তোমরা গত ক্লাসটা অবশ্যই করে এসেছো এবং গত ক্লাসের মধ্যে আমি কিন্তু বুঝিয়েছিলাম যে একটা রাসায়নিক বিক্রিয়া কখন তারা সাম্যাবস্থায় আসে এবং কিভাবে সাম্যাবস্থাটা বিরাজ করে। তো অবশ্যই গত ক্লাসটা আমাদের করে আসতে হবে, না হলে কিন্তু আজকের ক্লাসটা আমরা সহজেই বুঝতে পারবো না, ঠিক আছে? তো আজকে একটু আশেপাশে আওয়াজ হবে, তো এই জন্য আমি খুবই দুঃখিত। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুরু করি। চলো, প্রথমে আমি এখানে লা শাতেলিয়ার নীতির কিভাবে আসছে সেটা আমি এখানে ব্যাখ্যা করেছি। দেখো, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হওয়ার পর, আমি তোমাদের একটু অপর পৃষ্ঠা নিয়ে যাই। এটা তোমাকে আমি বললাম যে এ প্লাস বি দুইটা বিক্রিয়া করার পরে তারা উৎপন্ন করছে সি প্লাস ডি। দুইটা বিক্রিয়া করার পরে উৎপাদ তৈরি করছে সি প্লাস ডি। আমি ধরে নিলাম এরা এখন রাসায়নিক সাম্যাবস্থায় আছে। কিসে আছে? রাসায়নিক সাম্যাবস্থায় আছে। রাসায়নিক সাম্যাবস্থায় আছে। রাসায়নিক সাম্যাবস্থায় আছে। রাসায়নিক রাসায়নিক সাম্যাবস্থায় আছে। রাসায়নিক সাম্যাবস্থায় আছে। রাসায়নিক সাম্যাবস্থা, বর্তমানে তারা রাসায়নিক সাম্যাবস্থায় আছে। তার মানে কি ছিল বলতো? এই যে আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট আর কি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট কি সমান আছে এখন। তার মানে এই এ প্লাস বি যেই হারে উৎপন্ন হচ্ছে, সি প্লাস ডিও সেই হারেই উৎপন্ন হচ্ছে। দুজনে উৎপন্ন হওয়ার ভাঙার হার সমান, তাই না? এবং এই অবস্থাকে আমরা বলে থাকি রাসায়নিক সাম্যাবস্থা। গত ক্লাসে আমরা এগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছি। এখন এই রাসায়নিক সাম্যাবস্থা কি কখনোই পরিবর্তিত হবে না? প্রশ্ন হলো এটা, যে রাসায়নিক সাম্যাবস্থা কি চিরকাল এরকম থাকবে? হ্যাঁ ভাইয়া, যদি তুমি এই বিক্রিয়ার উপরে বিশেষ কিছু নিয়ামক আছে, বিশেষ কিছু ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টরগুলো তুমি যদি চেঞ্জ না করো, তাহলে এই রাসায়নিক বিক্রিয়া সারা জীবনই চিরকালই এইভাবেই চলতে থাকবে। তাহলে সেই ফ্যাক্টরগুলো কী কী? চলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি। আশা করি বুঝতে পারছি যে লা শাতেলিয়ার নীতি কথাটা পরে আসতেছি। মানে তিনি এই মতবাদটা দিয়েছিলেন, তো তিনি আসলে কি বলতে চাইছে? তিনি বলতে চাইছে যে রাসায়নিক সাম্যাবস্থা, চাপ, বিক্রিয়কের ঘনমাত্রা বা উৎপাদের ঘনমাত্রা হতে পারে সেটা, বা আয়তন, এই ফ্যাক্টরগুলোর কথা বলতেছিলাম। যদি একটা রাসায়নিক সাম্যাবস্থাকে তুমি এই ফ্যাক্টরগুলো দিয়ে চেঞ্জ করতে পারো, বা ওই সাম্যাবস্থা বা ওই বিক্রিয়াটাকে তুমি যদি এই ফ্যাক্টরগুলো চেঞ্জ করো, একটা রাসায়নিক বিক্রিয়া যেটা কিনা সাম্যাবস্থায় পৌঁছাইছে, সেই বিক্রিয়াটার মধ্যে তুমি যদি এই ফ্যাক্টরগুলো চেঞ্জ করো, তাহলে ওই রাসায়নিক সাম্যাবস্থা কিন্তু বিঘ্নিত হবে, লঙ্ঘিত হবে। রাসায়নিক সাম্যাবস্থা কী হবে? একটা সেটা ডিস্টার্ব ফিল করবে, সে কিন্তু একটা ডিস্টার্ব হবে, তাই না? তাহলে ডিস্টার্ব হওয়ার পর কি তার সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে নাকি নষ্ট হবে না? সেটা আমরা একটু পরে আসতেছি। তাহলে রাসায়নিক সাম্যাবস্থার উপরে আমি এটা বোঝাচ্ছি আগে, যে রাসায়নিক সাম্যাবস্থাকে অল্টার বা চেঞ্জ করতে পারে এমন কিছু ফ্যাক্টর হলো কি, আমি কি বললাম? যে রাসায়নিক সাম্যাবস্থাকে তোমার চেঞ্জ করতে পারে বা অল্টার করতে পারে বা ডিস্টার্ব করতে পারে এমন কিছু ফ্যাক্টর হলো কি? টেম্পারেচার, প্রেশার, ভলিউম, তারপর আর কি আছে? কনসেন্ট্রেশন, মানে ঘনমাত্রা। সি ফর আমি লিখবো কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। এই ফ্যাক্টরগুলো, আরও কিছু ফ্যাক্টর আছে তোমাদের বইগুলোতে, জাস্ট এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, দুঃখের বিষয়, জাস্ট এই কয়েকটা নিয়ে আলোচনা করা হয়। বাট আরেকটা ফ্যাক্টর হতে পারে, যেমন তোমার কিছু ইনার্ট গ্যাস, তাই না? ইনার্ট গ্যাস আছে কিছু, হ্যাঁ, কি নিষ্ক্রিয় গ্যাস। ইনার্ট গ্যাস বলতে আমরা কি বোঝাচ্ছি? কিছু নিষ্ক্রিয় গ্যাস আছে, যে নিষ্ক্রিয় গ্যাসগুলোও রাসায়নিক সাম্যাবস্থাকে পরিবর্তিত করতে পারে, কিন্তু আমাদের বইগুলোতে এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয় না। তো এই জিনিসটা জেনে রাখবা তোমরা, যে ইনার্ট গ্যাসও এর মধ্যে আমাদের আছে, তাই না? এটা যা জেনে রাখো আর কি, এই ক্লাসের জন্য আপাতত জেনে রাখো, এটা পরে তুমি ডিটেলস শিখো, সমস্যা নেই। এখন দেখো, আমরা কি বলতেছিলাম, যে রাসায়নিক সাম্যাবস্থা তাপমাত্রা, চাপ ও বিক্রিয়কের ঘনমাত্রা, আয়তন ইত্যাদি নির্দিষ্ট নিয়ামকের উপর নির্ভর করে। এগুলোকে নিয়ামক বলি, ফ্যাক্টর, তাই না? নিয়ামক কি? ফ্যাক্টরের উপর নির্ভর করে। কোনো রাসায়নিক সাম্যাবস্থা উপলব্ধ হওয়ার পর বা তৈরি হওয়ার পর, হ্যাঁ, উপলব্ধ কথাটা হলো তৈরি হওয়ার পর যদি বাহ্যিক অবস্থা বলতে আমি কি বুঝাচ্ছি? এই যে তাপমাত্রা, চাপ, বিক্রিয়কের ঘনমাত্রা, আয়তন, এগুলোকে বুঝাচ্ছি। তাহলে এই বাহ্যিক অবস্থা বলতে কিন্তু আমরা এগুলোকে বুঝাচ্ছি। বাহ্যিক অবস্থার পরিবর্তন না করা হয়,
মানে তুমি যদি এই তাপমাত্রা বা ওই বিক্রিয়ক যেই কন্ডিশনে ছিল সেই কন্ডিশনটার কোনো ধরনের চেঞ্জ করো নাই, ওই কন্ডিশন সারা জীবন সেই কন্ডিশনই আছে। ধরো যে পাত্রে তুমি রাখছো সেই পাত্রের তাপমাত্রা সবসময় কনস্ট্যান্ট, যে পাত্রে তুমি রাখছো সেই পাত্রের চাপও সবসময় কনস্ট্যান্ট, বিক্রিয়কগুলোও তুমি ঘনমাত্রা বাড়াও নাই কমাও নাই, আয়তনও বাড়াও নাই কমাও নাই, তার মানে যদি এইগুলো সব তুমি ফিক্সড রাখতে পারো, এই সবগুলা ফ্যাক্টর, এই সবগুলা নিয়ামকই যদি তুমি ফিক্সড রাখতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাহ্যিক অবস্থা পরিবর্তন না করা হলে তবে সাম্যাবস্থা খুব ইম্পর্টেন্ট, তবে সাম্যাবস্থা চিরকাল অপরিবর্তিত থাকবে। চিরকাল কি? চিরকাল অপরিবর্তিত থাকবে, এটা আশা করি বুঝতে পারছি। কিন্তু কিন্তু তুমি যদি বাহ্যিক অবস্থা যেমন কি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলো পরিবর্তন করে থাকো, তবে রাসায়নিক সাম্যাবস্থা, খুব ইম্পর্টেন্ট লাইন ভাইয়া, একদম নোট করে রাখো, তবে রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা পরিবর্তিত হয়, হ্যাঁ পরিবর্তিত হয়, এবং নতুন সাম্যাবস্থা, আমি অন্য কাজে এই জিনিসটাকে কি বললাম, নতুন সাম্যাবস্থা পৌঁছায়। তার মানে হ্যাঁ এটা সাম্যাবস্থা চেঞ্জ হবে, কথা কিন্তু খেয়াল করো যে হ্যাঁ এটা তুমি যখন এই ফ্যাক্টরগুলোকে চেঞ্জ করবা, এই ফ্যাক্টরগুলোকে তুমি প্রয়োগ করবা এটার মধ্যে। ধরো এইটা আমি তোমাকে বললাম, এইভাবে তোমাকে চিন্তা করলাম, ধরো তোমাকে আমি বললাম যে এইটা বর্তমানে T1 টেম্পারেচারে আছে, পরে P1 প্রেসারে আছে, V1 ভলিউমে আছে, C1 কনসেন্ট্রেশনে আছে। তারপর তুমি ধরো তার এখানে তুমি টেম্পারেচারকে চেঞ্জ করে ফেলছো, টেম্পারেচার কি করে ফেলছো? চেঞ্জ করে ফেলছো, বাকি সব ঠিক আছে, বা টেম্পারেচার চেঞ্জ করে ফেলছো। তাহলে তুমি যদি এই বিক্রিয়া টেম্পারেচারকে চেঞ্জ করে ফেলো, তার মানে এই বিক্রিয়ার রাসায়নিক অবস্থাও চেঞ্জ হয়ে যাবে, সাম্যাবস্থাও চেঞ্জ হয়ে যাবে। ধরো আগে সাম্যাবস্থা ছিল, তোমাকে আমি বললাম যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ছিল 1, আর এখন A প্লাস বি থেকে সি প্লাস ডি হবে, এবং এখানেও তারা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামই থাকবে, বাট একটু আগে থেকে ভিন্ন হয়ে যাবে, হয়তো বা এটার পরিমাণ কমে যাবে বা এটার পরিমাণ বেড়ে যাবে, বা তারা যেভাবে হোক না কেন ইন্টারনাল মেকানিজমের মাধ্যমে তারা তাদের রাসায়নিক সাম্যাবস্থা পরিবর্তন করে ফেলবে। যে হ্যাঁ আমার একটা নিয়ামক পরিবর্তিত হয়েছে, কোনো সমস্যা নেই, আমি নিয়ামক পরিবর্তনটাকে আমি ফিলই করতে দিব না যে হ্যাঁ আমার একটা নিয়ামক পরিবর্তন হয়েছে, আমি আগে সাম্যাবস্থায় ছিলাম, কোনো সমস্যা নেই, আমি এখনও সাম্যাবস্থায় থাকবো, হ্যাঁ টেম্পারেচার চেঞ্জ হওয়ার পরেও আমি সাম্যাবস্থায় থাকবো, ঠিক আছে, আমি নিজেকে এমনভাবে বাড়াবো কমাবো যাতে আমি সাম্যাবস্থায় থাকি। ব্যাপারটা আসলে এরকম যে ধরো যে একটা স্টুডেন্ট, সে তার একটা ইয়ারে 3টা সেমিস্টার হয়, ধরো হ্যাঁ 3টা সেমিস্টার হয়। এখন ধরো যে প্রথম সেমিস্টারে এই ছেলের রোল হলো 1, সে স্টেবল আছে, তার সাম্যাবস্থা হলো এইটা, সে 1 রোল, ঠিক আছে, পরবর্তী সেমিস্টার আসার আগ পর্যন্ততেই সে 1 রোলই আছে। তারপর 2 নম্বর সেমিস্টারে সে ধরো হয়ে গেছিলো তোমার 2 রোল, তো তার মনে ধাক্কা লাগছে যে হ্যাঁ 2 রোল হয়ে গেলাম, কোনো সমস্যা নেই, আমি আবার কি করি 3 নম্বর সেমিস্টারে আমি এত ভালো পরীক্ষা দিছি যে আমি ওভারঅল আমার গড় রোলটা আসছে আবার 1। তার মানে আমার একটা টেম্পারেচার চেঞ্জ হয়েছিল, দেখো এইটা কিন্তু চেঞ্জ হয়েছিল তাই না, 1 থেকে 2 হয়ে গেছিলো, চেঞ্জ হয়েছিল, টেম্পারেচার চেঞ্জ হওয়ার, যদিও এটা আসলে পুরোপুরি মিলতেছে না, বাট মোটামুটি আমার বোঝার জন্য আর কি বলতেছি যে হ্যাঁ আমার রোল 1 ছিল, আমি চেঞ্জ হয়ে গেছিলো আমার রোল, আমি চেঞ্জ হয়ে গেছিলো, বাট আমি আবার কি করছি, নিজেকে এমনভাবে পরিবর্তন করছি, নিজেকে এমনভাবে কামব্যাক দিছি যে আমি আবার কি হয়ে গেছে, রোল আমার 1 হয়ে গেছে, ঠিক না? তার মানে দেখো সে আগেও ছিল সাম্যাবস্থায়, এখন আছে সাম্যাবস্থায়, ঠিক আছে। আর সেখানে 1টা ম্যান্ডেটরি না যে এখানে 1 হইতেছে এখানে 1ই হইতে হবে, সে সাম্যাবস্থা থাকলেই হইলো, ঠিক আছে। তার মানে ব্যাপারটা আসলে এরকম যে আমার চেঞ্জ হয়েছিল, ঠিক আছে সমস্যা নেই, চেঞ্জ হওয়ার পরেও আমি আমার সাম্যাবস্থা কিন্তু বজায় রাখছি। আমি কীভাবে বজায় রাখছি এগুলো আমি আসলে এক্সপ্লেন তোমাদের করবো, ঠিক আছে, কোনো সমস্যা আমাদের নাই। তাহলে আমি এটা আশা করে বুঝতে পারছি যে রাসায়নিক সাম্যাবস্থা আসলে কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, যদি ওই ফ্যাক্টরগুলো চেঞ্জ হয় তাহলে রাসায়নিক সাম্যাবস্থাও চেঞ্জ হবে। সাম্যাবস্থা চেঞ্জ মানে কি, সাম্যাবস্থা ভেঙে যাবে না, সাম্যাবস্থা চেঞ্জ হবে। ধরো যে আমরা গত ক্লাসে বুঝেছিলাম না যে 2জন আসা যাওয়া করতো, তাই না, এখান থেকে কি 2জন যাবে 2জন আসবে, তাই তো, ব্যাপারটা আসলে এরকম, এইভাবে সহজে বোঝানো যাবে, 2জন আসবে 2জন যাবে, এরকমই তো, তাই না। এখন ধরো তুমি তাপমাত্রা বা প্রেশার বাড়াচ্ছ কমাচ্ছ, তো বাড়ানো কমানোর পরে ধরো যে এখন 2জন যাবে না, এখন ধরো যে 3জন যাওয়া আসা করবে, তো সমস্যা কি, সাম্যাবস্থা হয়েছে না, সাম্যাবস্থা হয়েছেই, কারণ 3জন তো সমান, তাই না, এটাই আসলে মেন করতেছে আমি এখানে, আসলে আমি এটাকেই মেন করতেছি। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি ব্যাপারটা। তো এখন দেখো যে এই অবস্থাকে ব্যাখ্যা করতে বিজ্ঞানী লা শাতেলিও, একজন খুবই প্রতিভাবান বিজ্ঞানী লা শাতেলিও একটা নীতি প্রবর্তন করেন। এই ব্যবস্থায় সমস্ত সিস্টেমকে, মানে সমষ্টি সিস্টেম বলতে বোঝাচ্ছি আমি সমস্ত যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটাকে যে পরিবর্তন আনা হয় রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা সেটাকে প্রশমিত করতে কাজ করে, ঠিক আছে। বাহ্যিক প্রয়োগিত অবস্থার পরিবর্তনের ফলাফল বিপরীতে কাজ নীতি হলো আসলে, এগুলো আসলে মানে সহজ কথাবার্তায়, তুমি যদি নীতিটা বুঝো তাহলে এগুলো তোমার কাছে সহজ লাগবে, যদি তুমি এই নীতিটা বুঝো তাহলে তোমার কাছে এগুলো একদমই সহজ লাগবে। নীতিটা বলতেছে, নীতিটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, নীতিটা কি,
কোন উপমুখী বিক্রিয়া একমুখী ক্ষেত্র হবে নাকি আবার? না, একমুখী ক্ষেত্রে তো আসলে তুমি সাম্যাবস্থাই প্রমাণ করতে পারবে, তাহলে তোমার তো আর একমুখী বিক্রিয়ার কথা আসবেই না, এটা গত ক্লাসে বলে আসছি। তাহলে কোন উপমুখী বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থা থাকাকালে, ধরো সে রাসায়নিক সাম্যাবস্থা আছে, যেমন কি ওই যে এই বিক্রিয়াটা ছিল, এই যে সাম্যাবস্থায় ছিল, থাকাকালে যদি ওই অবস্থায় তার একটি নিয়ামকের পরিবর্তন করা হয়, যে কোনো একটা নিয়ামক, ধরো তাপমাত্রা বা চাপ বা ধরো যে ভলিউম পরিবর্তন করা হয়, বা দুটি একসাথে করতে পারবো, যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সিস্টেম বা বিক্রিয়াটি, সিস্টেম না বলে তুমি বিক্রিয়া বলতে পারো এখানে, হ্যাঁ, সিস্টেম না বলে কি বলতে পারো, তবে বিক্রিয়াটি বা সিস্টেম বললেও ভালো হয়, সমস্যা নেই, তবে বিক্রিয়াটি এমনভাবে প্রতিক্রিয়া করবে বা পরিবর্তিত হবে যাতে নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এখানে প্রতিক্রিয়া বলতে তুমি পরিবর্তিত বলতে পারো, পরিবর্তিত। তার মানে তুমি একটা বিক্রিয়ার মধ্যে তার হয় তাপমাত্রা না হয় চাপমাত্রা বা অথবা ঘনমাত্রা পরিবর্তন করছো, কিন্তু ওই বিক্রিয়াটা এমনভাবে নিজেকে পরিবর্তন করবে যে দেখে মনে হবে যে তুমি তাপমাত্রা কোনো পরিবর্তনই করোনি, চাপ কোনো পরিবর্তনই করোনি, ঘনমাত্রা কোনো পরিবর্তনই করোনি। তখন ব্যাপারটা আসলে ওরকমই যে এই যে এই ছেলেটার কিন্তু তুমি যখন যে আমি একদিন আসছি কলেজে, আসার পর দেখছি এই ছেলের রোল 1, আবার আমি বছর শেষে আসছি তখন দেখছি আমি রোল 1, মাঝখানে যে কি হইলো সেটা তো আমি আর দেখিনি, আমি দেখে গেছিলাম রোল 1, আইসাও দেখি রোল 1, তার মানে আমার কাছে যে পরিবর্তনটা হইলো এটা কি প্রশমিত হয়ে গেছে না, যে এটা পরিবর্তন হয়েছে আমি বুঝতেই পারতাছি না, আমি টেরই পাইতাছি না, আমি তাকে দেখেও গেছি 1, আইসাও দেখছি 1, তার মানে সে নিজেকে এমনভাবে পরিবর্তিত করছে যে তার মধ্যে যেটা পরিবর্তন আসছিল আগে, সেটা হয় খারাপ হোক বা ভালো হোক, সেটা কিন্তু সে কি করছে, প্রশমিত করে ফেলছে, সে কিন্তু এটাকে ডিনাই করে ফেলছে। তো এই ব্যাপারটাই আসলে কিন্তু আমাদের কি রাসায়নিক সাম্যাবস্থা লাসাতালিয়ার নীতি, যে কোনো উভমুখী বিক্রিয়া, আমি আবারও বলতেছি, কোনো উভমুখী বিক্রিয়ার রাসায়নিক সাম্যাবস্থায় থাকাকালে যদি তার যে কোনো একটা নিয়ামকের পরিবর্তন, তাপমাত্রা, চাপমাত্রা বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে রাসায়নিক বিক্রিয়াটি এমনভাবে পরিবর্তিত হবে, রাসায়নিক সাম্যাবস্থাটি এমনভাবে পরিবর্তিত হবে যাতে ওই পরিবর্তনের ফলাফল কি হবে, ওই নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। আশা করি ভাই কনসেপ্ট আমরা বুঝতে পারছি। এখন আসলে আমরা একটু ডিটেলসে যাই, মেকানিজমগুলো বোঝার চেষ্টা করি, ঠিক আছে, কতটুকু যতটুকু ডিটেলস যাওয়া যায় আর কি। তো প্রথমে আমরা ধরো একটা রাসায়নিক বিক্রিয়া তাপমাত্রা চেঞ্জ করতে চাচ্ছি, একদম সহজ পড়া কিন্তু ভাই, হ্যাঁ। তো প্রথমে আমরা যেটা দেখবো, রাসায়নিক সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব। রাসায়নিক সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব, চলো শুরু করি আমরা আজকে। তাপমাত্রার উপর ভিত্তি করে আমরা কিন্তু রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করছিলাম, একটা তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা তাপহারী বিক্রিয়া। আশা করি এগুলো মনে আছে আমাদের। তো আমাদের তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়ার উপর যেহেতু আমরা ব্যাখ্যা করব, তাহলে আমাদের সেই বিক্রিয়াগুলো আলাদা আলাদা হবে, তাই না? তাপ উৎপত্তিতে দেখবো আমরা এক ধরনের রেজাল্ট, আবার তাপহারীতে দেখবো আমরা এক ধরনের রেজাল্ট, দুটো কিন্তু দুই রকম রেজাল্ট আমি দেখবো। কেন সেগুলো ব্যাখ্যা করতেছি অ্যাকচুয়ালি। দেখো, প্রথমে যেটা আমি পড়বো সেটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। আশা করবো ভাই তোমাদের এগুলো মনে আছে, তোমরা করে আসছো আগের ক্লাসগুলো। তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, তাপ উৎপাদী বিক্রিয়ার ইংলিশ নামটা হলো এক্সোথার্মিক, না? আর থার্মিক মানে তাপ বের হবে, এক্সো মানে কি বাহির হওয়া, আর থার্মিক মানে কি তাপ, থার্মো কথার মানে হলো তাপ, তাহলে এক্সোথার্মিক রিয়াকশন। চলো আমরা এটা ব্যাখ্যা করে থাকি। তাপোৎপাদী বিক্রিয়া অথবা এক্সোথার্মিক রিয়াকশন আসলে হয় কি, চলো ধরো তোমাকে আমি বললাম যে একটা বিক্রিয়া, সে বিক্রিয়াটা আমি ধরলাম তোমাকে আমি বললাম যে এ প্লাস বি বিক্রিয়া করছে, অবশ্যই এটা একটা উভমুখী বিক্রিয়া। বিক্রিয়া করার পরে ধরো সে উৎপাদ সি উৎপন্ন করছে, ধরে নাও, তুমি এখানে ডি ধরতে পারো, ডি ধরলেও অসুবিধা নাই। ডি উৎপন্ন করছে, শুধু সি উৎপন্ন করবে, সাথে কি উৎপন্ন করবে বলতো ভাইয়া? তাপ উৎপন্ন করবে, তাই না? সাথে কি উৎপন্ন করবে? তাপ উৎপন্ন করবে। তার নাম কি? কারণ তার নাম হলো তাপ উৎপাদী বিক্রিয়া। সে দুইটা বিক্রিয়ক যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর যখন উৎপাদ তৈরি করবে, সেই উৎপাদের সাথে কিন্তু সে কিছু পরিমাণ তাপও উৎপন্ন করবে। আশা করি আমরা বুঝতে পারছি ব্যাপারটা, তাই না? সে কিন্তু কি কিছু তাপও উৎপন্ন করবে, তাপ শক্তিও উৎপন্ন
করবে। ঠিক আছে, এটা আসলে আমরা বুঝতে পারছি, গত ক্লাসগুলোতে আমরা কিন্তু এটা বলে এসেছি যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করার পরে উৎপাদের পাশাপাশি সে তাপ উৎপন্ন করছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, এখানে উৎপাদের সাথে তাপ উৎপন্ন হবে। এখন এই বিক্রিয়ার মধ্যে তুমি ধরো তাপমাত্রা ইনক্রিজ করছো, ইনক্রিজ করতেছো, তুমি তাপমাত্রা ইনক্রিজ করতেছো, তাহলে আমি তোমাকে বললাম এখন যে যদি তাপমাত্রা, এটা ধরো আমি তোমাকে বললাম এটা রাসায়নিক সাম্যাবস্থায় আছে, কিসে আছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে সে আছে, সাম্যাবস্থায় সে আছে। এখন তুমি তাপমাত্রা বাড়াইছো, 1 মিনিট লেখাটা ভালো হয়নি, যদি তাপমাত্রা বাড়ানো হয় তবে তাপোৎপদী বিক্রিয়ায় বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয়, অর্থাৎ উৎপাদ কমে বা উৎপাদন কমে। কথাটা ভাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি। ঠিক আছে, আমি কমেটা একটু উপরে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে লেখার জন্য, একবারে হয়ে যাবে। চাপানি এখন এটা উপরে উঠানো যাবে। ঠিক আছে, এখন এটা উপরে উঠে দিই। এটাকে উপরে উঠে দিলাম, উঠে না কেন, কি বললাম যে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যখন তাপমাত্রা বাড়াবা তখন সেই ক্ষেত্রে তাপোৎপাদী বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে এবং উৎপাদন কমবে। কেন এটা হবে, ঠিক আছে, কেন হবে সেটা আমরা আস্তে। আবার যদি তাপমাত্রা কমানো হয় তবে তাপোৎপাদী বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। কি হবে, সম্মুখমুখী হবে এবং উৎপাদন বাড়বে। শোনো ভাই, সত্যি কথা বলতে তোমাদের এই লেভেলে এতটুকু জানলেই হয়, ঠিক আছে। বাট আমি একটু কারণটাও তোমাদের একটু বলতে চাচ্ছি আমার মতো করে আর কি, যে আসলে তাপমাত্রা বাড়ালে তাপোৎপাদী বিক্রিয়াজনিত কথাটা সত্য, কিন্তু তাপ হারিতে জাস্ট এটা উল্টা হয়ে যাবে। সেগুলো আমি আস্তে সবগুলোকে ভাঙবো। হ্যাঁ, এগুলোর জন্য টাইমটা একটু লাগতেছে, বড় হচ্ছে ক্লাসগুলো। যে তাপমাত্রা যখন তুমি বাড়াবা, এই কথাটা মানে বুঝো আগে, তারপর কারণ বলতেছি। যখন তুমি এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা তুমি বাড়াবা, ধরো এই বিক্রিয়াটা পাত্রে করছে না, একটা পাত্রে করছে তো, তাই না, এই বিক্রিয়াটা পাত্রে করছে, এই পাত্রের মধ্যে তো করছে, তাই না, এই যে পাত্রে, সেখানে কি হচ্ছে, এ প্লাস বি থেকে সি উৎপন্ন হচ্ছে, সাথে তাপ উৎপন্ন হচ্ছে। এবং তুমি এই পাত্রে যদি তাপমাত্রা বাড়াও, মানে হিট দাও বাইরে থেকে, তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাপমাত্রা ইনক্রিজ করো, তাহলে তাপমাত্রা কিন্তু ইনক্রিজ করলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। তার মানে কি, বিক্রিয়া এদিক থেকে এদিক যাবে। পশ্চাৎমুখী মানে কি, এখানে একজন লোক আছে, ওর সাপেক্ষে হিসাব করতেছে না, তাই না, এখান থেকে এদিক যাবে, পশ্চাৎমুখী হবে। আর তুমি যদি তাপমাত্রা কমায় ফেলো তখন এটা কিনা সম্মুখমুখী হবে। আর মানে কি, সম্মুখমুখী মানে হলো উৎপাদন বাড়বে। উৎপাদ কে, এখানে উৎপাদ হলো কিন্তু সি। উৎপাদ হলো সি। আমাদের লাভ কি, আমাদের লাভ হলো উৎপাদ বাড়ানো, তাই না, উৎপাদটা আমাদের যাতে বাড়ে, আমাদের উৎপাদই চাই। রাসায়নিক বিক্রিয়া ঘটানোর মূল শর্ত কি, যাতে উৎপাদ পাওয়া, তাই না। তার মানে কি, যে তাপমাত্রা কমানো হলে উৎপাদ বেশি পাচ্ছি, আর তাপমাত্রা বাড়ানো হলে উৎপাদ কম পাচ্ছি, কারণ পশ্চাৎমুখী আর সম্মুখমুখী হচ্ছে। কেন এরকম হচ্ছে, এটা কারণটা একদমই সোজা, কারণটা অনেক বেশি ভাবার দরকার নাই। দেখো তুমি যদি আমাদের, আমি এই চ্যাপ্টারগুলোতে মনে আছে আমার একদম শুরুতে
শুরুর দিকে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে সংঘর্ষ যত বেশি, হ্যাঁ সংঘর্ষ যত বেশি তত কিন্তু আমাদের রিয়াকশন রেটটাও বেশি। আমি এখানে আবার রিয়াকশন রেটও লিখি তোমাদের সুবিধার জন্য, যে এ প্লাস বি বিক্রিয়া করার পরে সে উৎপন্ন করছে সি, আর সাথে তাপ উৎপন্ন করছে। এখন তোমাদের বোঝার জন্য আমি একটু বলি যে এ মানে কি, এর অনেকগুলো পার্টিকেল আছে তাই না, এর অনেকগুলো কি আছে, এর অনেকগুলো পার্টিকেল আছে, রাখলাম। এবার বি বলতে আমি কি বুঝাচ্ছি, বি এর কিন্তু অনেকগুলো কি আছে, বি এর কিন্তু অনেকগুলো পার্টিকেল আছে তাই না, বি এর অনেকগুলো কি আছে, পার্টিকেল আছে। তাহলে এ আর বি মিলে কি উৎপন্ন করছে, সি উৎপন্ন করছে তাই না, এ আর বি মিলে কি উৎপন্ন করছে, এ আর বি মিলে কি উৎপন্ন করছে, এ আর বি মিলে সি উৎপন্ন করছে তাই না, এ আর বি মিলে সি উৎপন্ন করছে। তাহলে এখন খেয়াল করো যে তুমি এ আর বি মিলে সি উৎপন্ন করলো, সাথে তাপ উৎপন্ন করলো। এখন তুমি যদি এই বিক্রিয়ার মধ্যে তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করো, কি করতেছো, তাপমাত্রা বাড়ানো মানে কি, অলরেডি এখানে তাপ উৎপন্ন হয়েছে, আবার তুমি আরো তাপমাত্রা বাড়াচ্ছ, তার মানে কি এখানে একটা অস্থিরতা সৃষ্টি হবে না। তার আগে বলো মনে আছে কিনা তোমাদের যে সংঘর্ষ যত বেশি, এটা মনে রাখবো অবশ্যই, যে সংঘর্ষ যত বেশি, সংঘর্ষ যত বেশি আমরা বলতে পারি যে রিয়াকশন বা বিক্রিয়াও তত বেশি, রিয়াকশন মানে সম্ভাবনা বেড়ে যায় আর কি, রিয়াকশন তত বেশি। শর্টকাটটা মনে রাখতে পারো তোমার, হ্যাঁ তোমাদের একটু বুঝাচ্ছে আর কি, যে আসলে এটা একটা কারণ হতে পারে। যে এখন কি বললাম আমি কথাটা, যে তুমি এই বিক্রিয়াটা ঘটাইছো, ধরো এটা তো একটা পাত্রে ঘটাইছো না, একটু আগে বললাম যেটা একটা পাত্রে ঘটাইছো, তুমি এরকম একটা পাত্রে ঘটাইছো, তাহলে এখান থেকে কি হচ্ছে, এখানে এ প্লাস বি থেকে আমাদের উৎপন্ন হচ্ছে সি, উভমুখী বিক্রিয়া অবশ্যই, এবং কিছু তাপ উৎপন্ন হচ্ছে। এখন তুমি বাইরে থেকে আবার হিট দিছো, বাইরে থেকে আবার কি করছো, বাইরে থেকে হিট দিছো, তার মানে সদ্যমাত্র সি উৎপন্ন হলো, সাথে আবার কি তাপ উৎপন্ন হলো। এখন তুমি যখন হিট দিবা তখন কিন্তু এই সি প্লাস ডেল এখানে কিন্তু আরো হিট বেড়ে যাবে, কি কারণ কি, কারণ এখানে তো কোনো হিট নাই, আসলে এখানে হিট, তো তুমি আবার বাইরে থেকে হিট দিছো, তাহলে এই হিট যোগ হবে এখানে, যা এখানেও হবে, বাট কথা হলো কি এখানে কিন্তু তাপমাত্রা বেশি যোগ হবে, কারণ এখানে অলরেডি আরেকটা হিট আছে, অলরেডি সি প্লাস ডেল উৎপন্ন হইলো, আবার এই হিটটা বাইরে থেকে তুমি দিচ্ছ, তাহলে এখানে তোমার তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছে, ঠিক না। তাপমাত্রা বাড়লে এইগুলোর মধ্যে কি কাপাকাপি পারবে না, কাপা কাপি, কারণ এখানে তাপশক্তি কনভার্ট হবে গতি শক্তিতে, কারণ অনুপরমাণুর মধ্যে তো আর তোমার এখানে বিভব শক্তি নাই, তাদের মধ্যে গতিশক্তি শুধুমাত্র আছে, তাহলে সেই তাপশক্তিটা তাই সে নিবে গতিশক্তি আকারে। তাহলে কাপাকাপি বাড়া মানে কি, সংঘর্ষ বাড়া, আর সংঘর্ষ বাড়া মানে কি, সংঘর্ষ বাড়া, কাপাকাপি বাড়বে, সংঘর্ষ বাড়বে, আর সংঘর্ষ বাড়া মানে কি, রিয়াকশন বাড়া। তাহলে আমি বলি যে সি যখন রিয়াকশন করবে তখন সে কি উৎপন্ন করবে, এই যে এইভাবে যাবে না, এই যে দিকে দিকে, কারণ সি বিক্রিয়াগুলো, সি এর যে অনুপরমাণুগুলো আছে সেই সি এর অনুপরমাণুগুলো কিন্তু বিক্রিয়া করে কি এ আর বি উৎপন্ন করছে, কি উৎপন্ন করছে, এ আর বি উৎপন্ন করছে। তার মানে আমরা আসলে বুঝতে পারলাম যে আসলে এখানে তাপমাত্রা বাড়ালে তা বিক্রিয়া কোন দিকে যাচ্ছে বলতো, পশ্চাৎমুখী, কোন দিকে যাচ্ছে, পশ্চাৎমুখী, কোন দিকে যাচ্ছে, পশ্চাৎমুখী, কোন দিকে যাচ্ছে, পশ্চাৎমুখী। কারণ এই যে কারণটা এটাই, যে তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি উৎপাদের মধ্যে তাপ পাচ্ছি, তাই না, বিক্রিয়কগুলো বিক্রিয়া করছে, বিক্রিয়কগুলো বিক্রিয়া করার পরে তারা উৎপাদ এবং তাপ উৎপন্ন করছে, এবং তুমি আবার এক্সটার্নালি সেখানে তুমি তাপ ইনক্রিজ করতেছো, তুমি টেম্পারেচার ইনক্রিজ করতেছো, তখন তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, তাপ বাড়তেছে, তাপমাত্রা বাড়াচ্ছ, তাপ বাড়তেছে, আর তাপ বাড়া মানে কিন্তু এই উৎপাদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়া, কাপাকাপি বেড়ে যাওয়া, আর সংঘর্ষ বেড়ে যাওয়া মানে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার হার বেড়ে যাওয়া, আর রাসায়নিক বিক্রিয়ার হার কার বাড়তেছে, সি এর বাড়তেছে, তার মানে কি পশ্চাৎমুখী বাড়তেছে না, তার মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কিন্তু বেড়ে যাবে। তার মানে তখন আমরা জানি যে এই যে তুমি তাপমাত্রা বাড়াইলা, এই তাপমাত্রা বাড়ানোর যে ফলাফলটা, এই ফলাফলটা প্রশমিত করার জন্য, তার মানে এই পাশে তাপমাত্রা বেড়ে গেছে না, এই পাশে কি টেম্পারেচার বেশি বেড়ে গেছে, তাহলে এই টেম্পারেচার কমানো লাগবে না। কারণ কি আমরা কি বলে আসছি লাসাতেজার নীতিতে, লাসাতেজার নীতিতে পড়ে আসছি যে কোনো একটা নিয়ামকে যখন পরিবর্তন ঘটে তাহলে সেই পরিবর্তনটাকে প্রশমিত করাই আমাদের মূল উদ্দেশ্য, সেই পরিবর্তনটাকে নিউট্রাল করাই আমাদের মূল উদ্দেশ্য। যেহেতু এখানে টেম্পারেচার ইনক্রিজ করে গেছে, তাই এখানকার কিছু পরমাণুকে আমরা কি করবো, ঠেলে এই পাশে পাঠিয়ে দিব, যাতে পরমাণুর সংখ্যা কমে যায় এবং সংঘর্ষ কমে যায়, কি কমে যায়, সংঘর্ষ কমে যায় এবং রিয়াকশনও কমে যায়, এবং পরবর্তীতে একটা নিউট্রাল অবস্থা সৃষ্টি হয়। আশা করি বুঝতে পারছি ভাই জিনিসটা। তোমাদের এই কারণটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, অনেক বেশি ইম্পর্টেন্টও, তোমাদের চিন্তার এটা সূতিকার হবে, এটা আসলে সূতিকাগার, এটা আমাদের এটা হবে যে কোনো একটা রিয়েক্টেন্ট, আমি আবারও বলতেছি যে এ আর বি বিক্রিয়া করার পরে সি আর তাপ উৎপন্ন করছে ফর এক্সোথার্মিক রিয়াকশন, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন তুমি তাপমাত্রা ইনক্রিজ করছো পাত্রের, তো তাপমাত্রা যখন তুমি ইনক্রিজ করবা তখন সেই তাপমাত্রা কিন্তু এই যে উৎপাদ সাইডে বেড়ে যাবে অনেক, কারণ উৎপাদ সাইডে অলরেডি একটা তাপ আছে, উৎপাদ সাইডে অলরেডি একটা তাপ আছে, আবার তুমি বাইরে থেকে তাপ দিচ্ছ এক্সটার্নালি, তাই না, এটা হলো বাহ্যিক চাপ, তাই না, এটা হলো বাহ্যিক তাপ, এটা কি, এটা হলো বাহ্যিক তাপ, বাহ্যিক, সরি তবে তাপ, বাহ্যিক তুমি একটা তাপ দিচ্ছ,
তাহলে এই আর তাপ আর এই তাপ মিলে এখানে তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে। তো তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেলে এই উৎপাদ অণুগুলা সংঘর্ষ বেড়ে যাবে, সংঘর্ষ বেড়ে যাওয়ার ফলে তাদের রিয়াকশন বেড়ে যাবে, এবং রিয়াকশন বেড়ে গেলে তারা বেশি বেশি A+ উৎপন্ন করবে, কারণ এটা তো বহুমুখী বিক্রিয়া, সি থেকে A+ উৎপন্ন হবে বেশি বেশি। তার মানে এইভাবেই কিন্তু তাপোৎপাদী বিক্রিয়াতে রেজাল্টটা তাপমাত্রা মানে বৃদ্ধির রেজাল্টটা সেটা কী হবে, প্রশমিত হবে। তাপমাত্রা বৃদ্ধির রেজাল্ট কী হবে, প্রশমিত হবে। তাপমাত্রা বৃদ্ধির রেজাল্ট কী হবে, প্রশমিত হবে। তার মানে এইভাবে কিন্তু বোঝা, এখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা কমানো লাগবে ইমিডিয়েটলি। তো কমানো তাহলে কী করতে হবে, তাদের এই বেশি বেশি অণুপরমাণুগুলা বেশি বেশি সংঘর্ষ করছে, বেশি বেশি তাপ উৎপন্ন করছে, এই জন্য কিছু পরিমাণ অণুপরমাণুগুলো ঠেলে এপাশে পাঠিয়ে দিব, যাতে ব্যালেন্স থাকে, দুই অবস্থাটা দুই স্টেটে ব্যালেন্স থাকে। এবং এইভাবেই কিন্তু তাপোৎপাদী বিক্রিয়া তাপমাত্রা ইনক্রিজ করলে আমাদের বিক্রিয়া পশ্চাৎমুখী হয়, এই কারণেই। আবার এখন তুমি যদি উল্টা বলো, তাপোৎপাদী বিক্রিয়া তুমি তাপমাত্রা এখন ডিক্রিজ করতেছো, তার মানে হিটে এই পাত্রে তুমি তো হিট দিচ্ছই না, পাত্রে তুমি তো হিট দিচ্ছই না, উল্টা তুমি কি করতেছো, এখান থেকে হিট সরাই নিচ্ছ, বা তুমি তাপমাত্রা ডিক্রিজ করে ফেলছো। তাপমাত্রা ডিক্রিজ করলে কি হবে বলতো ভাইয়া, তার মানে তাপমাত্রা ডিক্রিজ করে ফেলা মানে কি, যে উল্টা একদমই উল্টা, যে তখন কি হবে, বিক্রিয়া সম্মুখমুখী হবে। কারণ যেহেতু তাপমাত্রা বাড়ানোর কারণে বিক্রিয়া পশ্চাৎমুখী হচ্ছে, কারণ এই পাশে তাপ বেড়ে যাচ্ছে। আর যখন তুমি তাপমাত্রা ডিক্রিজ করবা, তখন তোমার মনে হবে যে বিক্রিয়কের তাপমাত্রা বেশি তুলনামূলক এই উৎপাদ থেকে, তখন কি হবে, বিক্রিয়া তো এটা বেশি, তোমার এখানে সংঘর্ষ বেশি, আর এখানে সংঘর্ষ বেশি মানে কি, এগুলো বিক্রিয়া করবে বেশি বেশি, তো সি আর ডি তাপ উৎপন্ন করবে। এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। যদি আমরা এলএনটা বুঝে থাকি, এলএনটার মানে কি আসলে, যে তাপমাত্রা বাড়ানো হলে যাতে তাপোৎপাদী বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয়। কেন হয়, তাপমাত্রা বাড়ানোর কারণে তাপ বেশি পাচ্ছে, তাপ ইনক্রিজ করছে, আর তাপ ইনক্রিজ করা মানে কি, এই সি আর তাপ মিলে বেশি বেশি বিক্রিয়া করা, মানে বেশি বেশি A+ B উৎপন্ন করা, এবং তাদের তাপমাত্রা পরিবর্তনটাকে প্রশমিত করা। আবার তুমি যদি তাপমাত্রা কমায় ফেলো, তাপমাত্রা ডিক্রিজ করে ফেলো, তখন কিন্তু ঠিক উল্টা ঘটনাই ঘটবে। তাপমাত্রা তুমি ডিক্রিজ করে ফেলছো, তারপরে তাপমাত্রা তুমি কমায় ফেলছো, তো তাপ এখান থেকে বের করে নিয়ে গেছো, কমায় ফেলছো, তখন কিন্তু তুলনামূলক A+ B একটা তাপমাত্রা বেশি থাকবে। আর যা তাপমাত্রা বেশি, সেখান থেকে রিয়েকশন রেটটাও বেশি, তখন কিন্তু ফরওয়ার্ড রিয়েকশন রেট বেশি হয়ে তারা একসময় সাম্যাবস্থায় পৌঁছাবে, এবং তখন কিন্তু আমাদের উৎপাদন বাড়বে, সি বাড়বে। ঠিক আছে, তুমি যখন তাপমাত্রা ডিক্রিজ করবা, তখন তোমার কিন্তু সি বাড়বে। কি বাড়বে, সি বাড়বে। তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো তোমাকে আমি একটা বাস্তবিক উদাহরণ দিই, যেমন কি আমাদের হেবার প্রণালীতে আমরা অ্যামোনিয়া তৈরি করি। হ্যাঁ, আমরা কি তৈরি করি, অ্যামোনিয়া তৈরি করি। 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করার পরে তারা উৎপন্ন করে 2 মোল অ্যামোনিয়া, এবং সাথে তারা কি উৎপন্ন করে, কিছু তাপ উৎপন্ন, কত তাপ উৎপন্ন করে, প্রায় 92 কিলোজুলের মতো, 92 কিলোজুলের মতো। তবে এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া না, এটা কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া এখন আমাকে বলো, তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো, তো টেম্পারেচার ইনক্রিজ করা মানে কি, টেম্পারেচার ইনক্রিজ করা মানে কিন্তু আমাদের এই পাশে টেম্পারেচার বেড়ে যাবে। আর টেম্পারেচার যখন বেড়ে যাবে, তখন ইমিডিয়েটলি তোমার টেম্পারেচার কমাতে হবে, তখন সাথে সাথে কি করবে, আমাদের বিক্রিয়া পশ্চাৎমুখী হয়ে কিছু অনুপরমাণু এখান থেকে চলে আসবে, কারণ তারা রিয়াকশন রেট বেড়ে যাবে, তারা ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট করে ফেলবে। তাপমাত্রা কমালে কি হবে বলতে হবে, তাপমাত্রা বাড়ালে কি হবে, অ্যামোনিয়া উৎপাদন কমবে না বাড়বে, অ্যামোনিয়া উৎপাদন কমবে, তাই না, অ্যামোনিয়া উৎপাদন কমবে, কারণ অ্যামোনিয়া বিক্রিয়া করে আবার ব্যাকওয়ার্ড এসে পড়তেছে। আবার তুমি যদি সেমভাবে এখন তাপমাত্রাকে ডিক্রিজ করো, তো তাপমাত্রা ডিক্রিজ করলে তোমার কাছে মনে হবে এখানকার তাপমাত্রা বেশি এখানকার তুলনায়। কারণ কি, কারণ এখানে তাপমাত্রা তুমি ডিক্রিজ করছো, তো তোমার পুরো রিয়েকশন সেন্টারেরই তাপমাত্রা ডিক্রিজ হয়ে গেছে। তাহলে টেম্পারেচার যখন তুমি কমাবা, তখন কিন্তু তোমার অ্যামোনিয়া উৎপাদন বাড়বে, তাই না, কারণ বিক্রিয়ার সম্মুখমুখী হবে, অ্যামোনিয়া উৎপাদন বাড়বে। আশা করি ভাই আমরা ব্যাপারটা বুঝতে পারছি ঠিক মতো, যে তাপমাত্রা বা তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাবটা কেন এরকম হচ্ছে। এখন তোমরা যদি এটা বুঝে থাকো, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো 2 নম্বর যেটা তাপ হারি বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, তাপ হারি বা তাপ শোষী বিক্রিয়া, এটা কিন্তু তোমরা এখন সহজেই বুঝতে পারবা। এটা কিন্তু তোমাদের এখন বলে দেওয়া লাগবে না, এটা তুমি জেনারেল রিয়াকশন দিয়ে লেখো। ধরো এখানে A + B প্লাস তাপ মিলে বিক্রিয়া করছে, এবং বিক্রিয়া করার পরে সি আর প্লাস ডি উৎপন্ন করছে। ভাইয়া তাপহারী বিক্রিয়ার সাধারণ যে জেনারেল যে রিয়াকশনটা, সেটা যে এরকম হবে তোমরা কি বুঝতে পারো, এটা অবশ্যই ভাই বুঝতে পারা উচিত। কারণ তাপহারী বিক্রিয়া তুমি কি করো, বাইরে থেকে তুমি এনার্জি দাও রিয়াকশনটা হওয়ার জন্য, এই জন্যই কিন্তু আমরা এই পাশে তাপটা লিখছি, তাই না, যে তুমি বিক্রিয়ক সাইডে তাপটা অ্যাড হবে,
বিক্রিয়ক সাইডে কিন্তু তাপটা অ্যাড হবে, যে এ প্লাস বি বিক্রিয়ক আছে, সাথে তুমি কিছু এক্সট্রা তাপ অ্যাড করতেছো যাতে বিক্রিয়কগুলা ঠিকমতো বিক্রিয়া করতে পারে। তার মানে এখন কিন্তু আর তাপ এই পাশে না, তাপ কিন্তু এখন এই পাশে, তাই না? বাইরে থেকে তুমি হিট দিচ্ছ, মানে বাইরে থেকে তুমি কি দিচ্ছ? হিট দিচ্ছ। বাইরে থেকে তুমি কি দিচ্ছ? হিট দিচ্ছ। এটা তোমাদের সেই তাপটা, তাই না? এই জন্য আমরা এখানে লিখতেছি এই জিনিসটাকে। এটা আশা করি আমরা বুঝতে পারছি যদি গত ক্লাসগুলো আমরা করে থাকি। তো এখন দেখো, এখন তুমি আমাকে বলো, যদি তাপারি বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করি, তবে বিক্রিয়া সম্মুখমুখী হবে, বা ফরওয়ার্ড হবে, এবং উৎপাদন বাড়বে। কি বাড়বে? উৎপাদন বাড়বে। আর তাপারি বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে বা কমালে তবে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে এবং উৎপাদন কমবে। একই কথা না ভাইয়া? একদম সেম কথা। দেখো আমি তোমাদের একটু বুঝাচ্ছি। দেখো তোমাদের আমি একটু বুঝাচ্ছি এখানে, ঠিক আছে? একটু অন্য কালি বলতে একটু সুইচ করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1 মিনিট, এটা সবুজ কালি নেই, আর একটা তোমার এই কালিটা নেই। দেখো প্রথমে আমি সবুজ কালিতে বোঝানোর চেষ্টা করি তাপমাত্রা বাড়ার যে প্রভাবটা, তাই না? দেখো তুমি যখন তাপমাত্রা ইনক্রিজ করবা, তার মানে কি? তাপমাত্রা বৃদ্ধি করছো, তো তাপ অলরেডি এখানে বেশি আছে, বিক্রিয়ক সাইডে অলরেডি তাপ বেশি, তুমি আবার তাপ বৃদ্ধি করছো। তো তাপ বৃদ্ধি করা মানে কি? এই পাশের অনুপরমাণুগুলোর সংঘর্ষ বেড়ে যাওয়া, তার মানে এই পাশে রিয়াকশন বেড়ে যাবে। আর এই পাশে রিয়াকশনগুলি বেশি হয়, তাহলে কি উৎপন্ন করবে? তারা বেশি সিআরডি উৎপন্ন করবে, তার মানে বিক্রিয়া সম্মুখমুখী হবে। ওই আগের মতোই কিন্তু ভাইয়া। তাপোৎপাদী বিক্রিয়া ঠিক উল্টো হলো এটা। তাপোৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে পশ্চাৎমুখী হইতো, কারণ তখন তাপ ছিল এই পাশে, আর এখন তাপ আছে এই পাশে। তার মানে যেই পাশে তাপ থাকবে সেই পাশে তাপমাত্রা বৃদ্ধি করলে সেই পাশের সংঘর্ষ বাড়বে। তো এই পাশে সংঘর্ষ বাড়ছে, আর সংঘর্ষ বাড়া মানে কিন্তু এখান থেকে তারা বেশি উৎপাদ তৈরি করতেছে। আবার সেম ভাবে তুমি যদি এইটার প্রভাব লক্ষ্য করো, লাল কালি দিয়ে রাখলাম, এটা যদি প্রভাব লক্ষ্য করো, তখন তুমি দেখবা এক্ষেত্রে কিন্তু তুমি যখন তাপ হ্রাস করবা, তার মানে কি এ পাশে তাপ হ্রাস পেয়ে যাচ্ছে, এ পাশে তাপ কি হয়েছে? হ্রাস পেয়ে যাচ্ছে, তুলনামূলক এখানে একটা বেশি হয়ে যাচ্ছে, কারণ তুমি তাপমাত্রা হ্রাস করে ফেলছো সিস্টেমে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া কি হবে? টোটাল পশ্চাৎমুখী হবে, কারণ আমাদের যাতে তাপমাত্রা হ্রাস করে ফেলছো, এই পরিবর্তনটাকে আমাদের প্রশমিত করা এই কাজ, তুমি তাপ বৃদ্ধি করতেছিলা, এই জন্য এটাকে আমরা এই পাশে সুইচ করে দিচ্ছি যাতে আমাদের তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। হ্যাঁ, তারা নতুন একটা সাম্যাবস্থা তৈরি করতে পারে। কি করতে পারে? নতুন একটা সাম্যাবস্থা তৈরি করতে পারে। এবং এইভাবেই কিন্তু আমাদের নর্মালি এই তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা হ্রাসের মেকানিজম নর্মালি আমাদের এইভাবেই কিন্তু আমাদের কাজ করে। যেমন তুমি যদি খেয়াল করো যে এরকম একটা বিক্রিয়ার বাস্তবিক উদাহরণ হতে পারে N2O4 থেকে অ্যানোড উৎপন্ন হয় এবং এখানে পায় ΔH এর মান হয় পজিটিভ। ΔH মান পজিটিভ মানে কি ভাই বলতো? তাপহারী বিক্রিয়া। ΔH মান পজিটিভ মানে কি? তাপহারী বিক্রিয়া। তাহলে এটাও কিন্তু এই 57 কিলোজুলটা তুমি এই পাশে লিখতে পারতা, কোনো সমস্যা নেই, লেখো, ঠিক আছে? লেখো, বুঝার জন্য লেখো। ধরো ΔH মান পজিটিভ মানে তো আসলে তাপহারী বিক্রিয়া, তাহলে এখানে তুমি লেখো 57 কিলোজুল। তার মানে কি এখানে দেখো সেম রিঅ্যাকশন না? তার মানে তুমি যে বিক্রিয়ার তাপমাত্রা ইনক্রিজ করো, তার মানে পাশে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তো কমানোর জন্য কি করতে হবে? ডান দিকে সুইচ করতে হবে, মানে উৎপাদন বাড়বে, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বাড়বে, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর তুমি যখন তাপমাত্রা হ্রাস করে ফেলবা, তার মানে এই পাশে হ্রাস করে ফেলতেছে, জাস্ট এটা উল্টা করবে, তার মানে কি পশ্চাৎমুখী হবে। তাহলে এই হলো আমাদের লা শাতিলার নীতিতে তাপমাত্রার প্রভাবের ফুল মেকানিজম। তোমাদের কিন্তু জাস্ট এই লাইনগুলো লাগবে এবং পরীক্ষা আসলে তোমরা জাস্ট এই লেখাগুলোকেই এইভাবে এক্সপ্লেন করতে হবে যে তাপহারী বিক্রিয়া। এবং তোমাদের যদি পরীক্ষা আসে, ধর পরীক্ষা তোমাদের এরকম উদাহরণ দিয়ে আসবে, তখন তোমরা কী করবা? নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে, তারা অ্যামোনিয়া উৎপন্ন করতেছে, তাহলে এই বিক্রিয়াগুলোকে তোমরা সুন্দরভাবে লিখবা। লেখার পরে তুমি আগে দেখাবা যেখানে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার পরে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করছে, এভাবে লিখবা।
টেস্ট পেপারগুলোতে বা গাড়িগুলোতে দেখবা যে কোন প্যাটার্নে লিখছে, এক কথায় লিখছে। এবং তুমি পরবর্তীতে লিখবা যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন হচ্ছে, এবং আমি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা ইনক্রিজ করি তাহলে সেই ক্ষেত্রে এই বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে এবং উৎপাদন কমবে। এবং আমি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা ডিক্রিজ করি, তাপমাত্রা কমাই ফেলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়ার উৎপাদনটা বাড়বে। তার মানে জাস্ট এই দুটা লাইন তোমাদের লিখলেই ফুল মার্কস তোমাদের দিয়ে দিবে। ঠিক আছে, জাস্ট তোমরা ওই উদাহরণটা সহ লিখবা। যে তোমরা যখন উদাহরণ ব্যাখ্যা করবা তখন কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন এগুলো বারবার লিখবা, যে নাইট্রোজেন হাইড্রোজেন এখানে বিক্রিয়ক, এগুলোর ক্ষেত্রে এগুলো কমবে বাড়বে বা এগুলো বাড়বে কমবে, এইভাবে তোমরা বিক্রিয়াটা এক্সপ্লেন করবা আর কি। হ্যাঁ, পরীক্ষা ঘ নম্বরে যদি আসে এইভাবে তোমরা এক্সপ্লেন করবা। তা আশা করি ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারছি যে তাপমাত্রা পরিবর্তন কিভাবে একটা বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে। তোমরা যদি তাপমাত্রা পরিবর্তনটা বুঝতে পারো, বাকি সবই আসলে ইজি। ঠিক আছে, এটা বুঝতে পারলেই মোটামুটি আমরা বুঝতে পারবো যে না ঠিক আছে, ফাইন। এবার আসো আমরা পরবর্তী ইফেক্টের মধ্যে যাই, চাপের প্রভাবের মধ্যে। ঠিক আছে, রাসায়নিক সাম্যাবস্থায় চাপের প্রভাব, এটা সোজা ভাইয়া। হ্যাঁ, রাসায়নিক সাম্যাবস্থায় তারা একটা কথা তোমাদের একটু বলি, চাইতেছিলাম না বলতে, তারপর একটু বলার ইচ্ছা তোমাদের এই লেভেলে, আসলে এগুলো বলতে চাই না, তারপর একটু বলি যে বিজ্ঞানী লাসাতিলিও কেন তাপমাত্রার প্রভাব বললো বলো তো ভাইয়া? যে আমি বাবা এখানে বললাম তাপমাত্রার প্রভাব, তাই না? কেন তাপের প্রভাব বললাম না? তাপমাত্রাই কেন বললাম, তাপ কেন বললাম না? ঠিক আছে, তাপ আর তাপমাত্রা কি সেম? অবশ্যই সেম না। আমরা ফিজিক্সের ষষ্ঠ অধ্যায়ে আমরা এটা পড়ে আছি। তাপ কি? তাপ এক প্রকার শক্তি, যেটা কিনা তাপমাত্রার তারতম্যের কারণে সঞ্চালিত হয়। কথাটা কিন্তু খুব ভালো মতো বুঝছো। এটা আমি মুখে বলবো, এটা মুখ থেকে নোট করতে পারো বা নিজেরা স্টাডি করতে পারো। নিজেদের স্টাডি সবচেয়ে বড় স্টাডি। ঠিক আছে, যে আমি নিজে খুঁজে বের করব, যা দরকার তা আমি দিয়ে দিচ্ছি, বাকিটা তোমাদের এখন খুঁজে বের করতে হবে। তাপমাত্রাই কেন বললো, তাপ কেন হয়? কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাপমাত্রাই কেন বললো, তাপ কেন নয়? আসলে তাপমাত্রা কি? তাপমাত্রা হলো একটা অনুভূতি, যে কোনো একটা বস্তু গরম নাকি ঠান্ডা, হ্যাঁ, এই জিনিসটা বোঝার অনুভূতি হলো আমাদের তাপমাত্রা। আরও একটু কঠিন ভাষায়, বইয়ের ভাষায় বললে, যে কোনো একটা বস্তুর গতিশক্তির নেট রেজাল্টই আসলে তাপমাত্রা। হাবিজাবি সমস্যা নাই। তাপটা আসলে কি? তাপ হলো এক প্রকার শক্তি। তাপমাত্রা কি শক্তি? না, তাপমাত্রা কিন্তু একটা অনুভূতি। তাপ এক প্রকার শক্তি, যা কিনা তাপমাত্রার তারতম্যের কারণে সঞ্চালিত হয়ে থাকে, তাই না? তো তাপমাত্রাই কেন বললো, এটা তোমাদের একটু হিন্টস দেই। একটা ব্যাখ্যা হতে পারে এরকম, যে আমরা কিন্তু এই অধ্যায়ের প্রথমেই পড়ে আসছিলাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন হয় তখন কিন্তু ওই বিক্রিয়ার মধ্যে তাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। আর যেহেতু তাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটতেছে, আর এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা নির্ভর করে তাপমাত্রার উপরে, নট তাপের উপরে। এই জন্যই আমরা বলি যে এই রাসায়নিক বিক্রিয়ার যে নিয়ন্ত্রণটা, এটা কিন্তু তাপমাত্রা নির্ধারণ করবে, তাপ না। ঠিক আছে, তো এটা একটা ব্যাখ্যা। আশা করি বুঝতে পারছো কিনা, না বুঝলে অসুবিধা নেই তেমন একটা। তবে আমি চাইবো তোমরা সেলফ স্টাডি করো এটা নিয়ে, যে তাপমাত্রাই কেন, তাপ কেন নয়। যাই হোক, আমি সামনে যাই, সময় খুবই কম। রাসায়নিক সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। ঠিক আছে, একটা কথা মনে রাখবা, যে সর্বদা গ্যাসীয় পদার্থের মধ্যে চাপের প্রভাব বিদ্যমান। মানে তুমি যখন কোনো একটা রিয়াকশন নিয়ে কাজ করবা, সেই রিয়াকশনগুলোর ভৌত অবস্থা তুমি দেখবা, তারা কি গ্যাসিয়াস আছে নাকি অ্যাকুয়াস আছে নাকি সলিড আছে। এবং চাপের প্রভাব কেবলমাত্র গ্যাসীয় সাবস্টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। এর কারণ কি? কারণ আমি সবসময় বলি যে সবগুলো পদার্থেরই কিছু, এমন যে কোনো একটা পদার্থ, সেটা কঠিন হোক বা তরল হোক বা যেটা সলিড হোক, এই সবগুলো পদার্থেরই দুই রকমের ধর্ম থাকে। একটা তার জেনারেল বা সাধারণ ধর্ম, আরেকটা থাকে তার বিশেষ ধর্ম। আমরা কিন্তু সেই বিশেষ ধর্মগুলো নিয়ে আলোচনা করি। যেমন দেখো, এই যে গ্যাস, এই একটা গ্যাস সাবস্টেন্স, এই গ্যাসের উপরে চাপের যে প্রভাব থাকবে, প্রেশারের যে প্রভাব থাকবে, একটা সলিড বা অ্যাকুয়াস, এইগুলোর উপরে কিন্তু প্রেশারের সেই প্রভাবটা থাকবে না। মানে তুমি যদি একটা সলিড বা একটা অ্যাকুয়াসের ক্ষেত্রে চাপ বাড়াও বা কমাও, তুমি সেরকম কোনো প্রভাব দেখবা না, তারা সেম থাকবে। ঠিক আছে, মানে ধরো একটা সলিড বস্তু আছে, ধরো আইস, ঠিক আছে, এটা বরফখণ্ড। সেই আইসের মধ্যে, মানে সহজভাবে বোঝানোর জন্য বলতেছি, তুমি চাপ দিচ্ছ হাত দিয়ে, ঠিক আছে, চাপ দিলে আইসটা কিন্তু তেমন কোনো চেঞ্জ তার আসবে না, মানে চেঞ্জ আসলেও খুবই ক্ষুদ্র,
মানে ওটা তোমার আসলে গণনাযোগ্য না, কারণ সে সলিড। বা একটা লোহার মধ্যে, একটা লোহার বলের মধ্যে তুমি চাপ দিচ্ছ হাত দিয়ে, সেটা কিছু হবে? কিন্তু সেই সেম পরিমাণ চাপ তুমি একটা গ্যাসের মধ্যে দাও, বা গ্যাসের কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটবে। ঠিক আছে, তার মানে এই জন্য আমরা বলি এই যে চাপের পরিবর্তনটা কিন্তু আসলে গ্যাসের উপর বেশি প্রভাব দেখায়, বাট সলিড বা অ্যাকুয়াসের ক্ষেত্রে না। এই জন্য আমরা বলে থাকি, আশা করি বুঝতে পারছি ব্যাপারটা, আশা করি আমরা চাপের প্রভাব কেন গ্যাসিয়াস ক্ষেত্রে আমরা বিবেচনা করি, সলিড বা অ্যাকুয়াসের ক্ষেত্রে কেন নয়, এটা আশা করি বুঝতে পারছি। যে আমি তারপর একটু লিখে দিই, কঠিন, তরল পদার্থের উপর চাপের কোনো আহামরি পরিবর্তন লক্ষ্য করা, কঠিন বা তরল পদার্থের উপরে চাপের কোনো আহামরি পরিবর্তন লক্ষ্য করা যায় না। ঠিক আছে, বাট গ্যাসীয় পদার্থের বেলায় চাপের প্রভাব খুব ভালোভাবে পরিবর্তন লক্ষ্য করা যায়। তোমরা কি এই ব্যাপারটা বুঝতে পারো যে কোনো একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক? এই সম্পর্কটা তোমরা মানো যে তুমি যদি কোনো একটা গ্যাসীয় পদার্থের তাপমাত্রাকে বৃদ্ধি করো, তার চাপ কিন্তু হ্রাস পাবে। ব্যস্তানুপাতিক মানে কি, একটা বাড়লে আরেকটা কমবে, আরেকটা কমলে আরেকটা বাড়বে। এটা বেশ সহজেই ব্যাখ্যা করা যায়। ধরো তোমাকে আমি বললাম একটা বস্তু আছে এখানে, এটা তোমাদের আমি বুঝাইছিলাম মনে হয়, তাই না? তো যাই হোক, এখানে আমি বললাম যে এখানে একটা পিস্টন আছে, তো একটা নরমক্ষম পিস্টন, এটা নড়তে পারে। ঠিক আছে, এরকম একটা পিস্টন আছে, এবং এখানে কিছু গ্যাসিয়াস সাবস্টেন্স আছে, কিছু গ্যাসিয়াস সাবস্টেন্স আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ধরো যে আমি বললাম এক্ষেত্রে তার প্রেশার ধরো যে 1 atm ধরো, হ্যাঁ, আর আমি বললাম তার ভলিউম হলো 5 লিটার। আয়তন হলো, এই গ্যাসিয়াস সাবস্টেন্সটার আয়তন হলো 5 লিটার, আর চাপ হলো 1 atm। এখন তুমি যদি এই পাত্রটারই পিস্টনটাকে একটু নিচে নামাই দাও, কি করবা? দাও আমি অন্য ক্লাসে লিখি, এই পিস্টনটাকে তুমি যদি একটু নিচে নামাই দাও, তখন কি হবে বলো তো ভাইয়া? এখানে এসে পড়বে না, এটা এখানে এসে পড়বে। এখন আমাকে বলো তো ভাইয়া, তুমি কি এই অনুপরমাণুগুলার কোন চেঞ্জ করছো? না, অনুপরমাণুগুলো কিন্তু ঠিক ওই আগের মতোই আছে। তার মানে আগে অনুপরমাণুগুলো একটু বেশি জায়গা পাচ্ছিল, এখন কি কম জায়গায় পাচ্ছে না? তার মানে ভলিউম কমে গেছে না? আগে ছিল 5 লিটার তাদের জন্য, এখন কিন্তু 5 লিটার নাই। তোমাকে আমি ধরো বললাম যে বি এখন হলো তোমার 2 লিটার, তার মানে জায়গা কমে গেছে। আগে তো তারা খুব বেশি জায়গা ছিল, তার মানে তারা খুব ফ্রিলি মুভ করতে পারছে, মানে খুব ফ্রিলি বিচরণ করতে পারছে, দৌড়াদৌড়ি করতে পারছে। বাট এখন কিন্তু সেটা পারবে না, এখন জায়গা কমে গেছে। এখন কিন্তু তারা আমাদের এক জায়গায় অনেকে থাকবে একসাথে। ঠিক আছে, কথা কিন্তু বুঝবে। তার মানে এইভাবে থাকবে তারা, ঠিক আছে, এইভাবে থাকবে, তাদের ঘনমাত্রা বেড়ে গেছে, হ্যাঁ, এভাবে থাকবে। তাহলে তখন কিন্তু তাদের বলতো চাপটা কি বেশি হবে না চাপ কম হবে? চাপ বলতে আমরা আসলে কি বুঝি, যে এই অনুপরমাণুগুলা এই পাত্রের গায়ে একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল অনুভূতি করছে, তাই না? বল দিচ্ছে। আমরা জানি যে পি ইকুয়াল টু কি, ফিজিক্সে পড়ছো না, F/A। তার মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই কি, আসলে চাপ। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই আসলে চাপ। তার মানে এই পার্টিকেলটা একক ক্ষেত্রফলে এই পাত্রের দেয়ালের গায়ে কতটুকু বল দিচ্ছে, সেটাই কিন্তু আসলে আমাদের প্রেশার। বেশি কঠিন লাগতেছে? দেখো, কঠিন লাগবে না, আস্তে আস্তে বলতেছি। তাহলে এই পার্টিকেলটা একক ক্ষেত্রফলের উপরে এই পাত্রের দেয়ালে কতটুকু বল দিচ্ছে, সেটা কিন্তু তার প্রেশার, তার চাপ। তাহলে এখানে কিন্তু পার্টিকেলগুলো খুব ফ্রিলি ছিল,
তো এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, আরেকটা এখানে পার্টিকেল, আরেকটা এখানে পার্টিকেল। কিন্তু এখানে কিন্তু সেরকম না, এখানে পার্টিকেলগুলো কিন্তু অনেক বেশি কাছাকাছি এসে পড়ছে, কারণ ভলিউম কমে গেছে, পিস্টন তুমি নিচে নামায় দিচ্ছ। তাহলে এগুলোর মধ্যে সংঘর্ষ বেড়ে গেছে, কারণ এগুলো কি আগে মানে ফ্রিলি মুভ করতো, গ্যাসিয়াস পার্টিকেলগুলো কি ফ্রিলি মুভ করে, চলাচল করে, তাই না? তো ওর সাথে ধাক্কা খাইতো, ওর সাথে ধাক্কা খাইতো, এবং ধাক্কার কারণে কিন্তু চাপটা লাগতো, বুঝছো? যে একে ধাক্কা দিবে, একে ধাক্কা দিবে, আবার একে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পরে এ আইসা ঠাস করে এখানে বাড়ি খাবে। কিন্তু এখন কিন্তু সংঘর্ষ আরও বেশি বেড়ে গেছে। তার মানে কি একটু পরপর ধাক্কা খাচ্ছে। আগে তো একটু সময় নিত, একটু দূরে দূরে ছিল, একটু দূরে দূরে থাকার কারণে কি হইতো, একটু দূরে দূরে ছিল, তার মানে সংঘর্ষ হইতে একটু টাইম লাগতো। কিন্তু এখন কিন্তু সেই টাইমটাও লাগতেছে না, মানে খুবই কাছাকাছি এসে পড়ছে, টাইম কম লাগতেছে, তখন কিন্তু তাদের চাপটাও কি হয়ে যাবে, বেড়ে যাবে, তাই না? একটা সহজ কনসেপ্ট যে কাছাকাছি আসলে প্রেশার বেড়ে যাবে, কারণ কি কাছাকাছি এসে পড়ছে, সংঘর্ষ বেড়ে গেছে। তার মানে এখানে কিন্তু প্রেশার ধরে আমি বললাম যে ফিজিক্যালও তোমাকে বললাম যে 4 ATM হয়ে গেছে। তো এখন আমাকে বলো তো যে ভলিউম কমতেছে আর প্রেশার কি বাড়তেছে না? তার মানে বিজ্ঞানী বয়েল প্রথম এটা দেখছিল আর কি। তিনি পরীক্ষা করছে, এগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল সব, হ্যাঁ। তিনি দেখছে বিভিন্ন অবস্থায় তিনি প্রেশার কমাইছে, বাড়াইছে, ভলিউম বাড়াইছে, কমাইছে, তখন তিনি দেখছে যে প্রেশারের সাথে ভলিউমের সম্পর্কটা কীরকম, একদমই ডিরেক্টলি ব্যস্তানুপাতিক। প্রেশার কমলে ভলিউম বাড়বে, ভলিউম বাড়লে প্রেশার কমবে। এই জন্য কিন্তু প্রেশারের সাথে ভলিউমের একটা ভাই ভাই সম্পর্ক আছে, যেখানেই প্রেশার সেখানেই ভলিউম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি আমরা, তাই না? যে ঠিক আছে, আমরা আমাদের পড়ায় ফেরত যাই। আমরা কি পড়তেছিলাম? লাসাদিলিয়ার নীতি, যেখানে আমরা দেখতেছিলাম যে কোনো একটা নিয়ামকের যখন পরিবর্তন করা হয় একটা রাসায়নিক সাম্যাবস্থা বিক্রিয়ার, তখন সেই রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক বিক্রিয়াটা তার সাম্যাবস্থা বজায় রাখার জন্য সেই নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে কীভাবে প্রশমিত করে। এবং আমরা দেখে আসলাম যে তাপমাত্রা যখন পরিবর্তিত হয়, তখন সেই ক্ষেত্রে কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়া তার সাম্যাবস্থাকে চেঞ্জ করে, ডান দিকে অথবা বাম দিকে নিয়ে। এখানেও সেই কাহিনীগুলোই ঘটবে। দেখো, এবং আমি বলে আসছি যে রাসায়নিক সাম্যাবস্থা কেবল এবং কেবলমাত্র চাপের প্রভাব যেটা আছে সেটা কেবল এবং কেবলমাত্র গ্যাসিয়াস পদার্থের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। কারণ কি? কারণ কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এমন আহামরি কোনো প্রভাব দেখা যায় না চাপ বাড়ালে বা কমালে, ঠিক আছে? কারণ তারা নিজেদের মধ্যেই থাকতে চায়। এই জন্য আমরা দেখবো যে শুধুমাত্র গ্যাসিয়াস পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাবটা খুব ভালো মতো বোঝা যায়, ঠিক আছে? এখন আমরা চলো যাই পড়াশোনার মধ্যে ঢোকার চেষ্টা করি। ধরো তোমাকে আমি বললাম যে এ একটা বিক্রিয়ক আছে, আচ্ছা এটা আমি একটা উদাহরণের সাহায্যেই ডিরেক্টলি বলতে পারি। তোমাকে আমি অ্যামোনিয়া দিয়ে বলি যে নাইট্রোজেন বিক্রিয়া করতেছে 3 মোল হাইড্রোজেনের সাথে, এবং যখন সে বিক্রিয়া করার পরে সে উৎপন্ন করবো 2 মোল অ্যামোনিয়া। যেহেতু এখানে তাপমাত্রাটা এখানে মানে মুখ্য ব্যাপার না, তাপমাত্রাটা এখানে কি মুখ্য ব্যাপার না, আমি তাপমাত্রা এখানে লিখলাম না। এখানে চাপের প্রভাব, তাপমাত্রা সেম, এখানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট, মনে রাখবা। এখানে কি টেম্পারেচার কি, এখন টেম্পারেচার আমি চেঞ্জ করতেছি না, টেম্পারেচার কি, টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখানে আমি কি বলবো বলো তো ভাইয়া? এখানে আমি কি করবো? ধরো আমি চাপ, আগে তোমাকে রেজাল্টটা লিখি, হ্যাঁ রেজাল্ট লিখি, পরে আমি কারণ বলতেছি, কারণ পরে, আগে রেজাল্ট লেখো। রেজাল্ট কি? এটার পরীক্ষা লাগবে যদি যদি এবং এখানে সব গ্যাসিয়াস, এটা মনে রাখবা। নাইট্রোজেনও গ্যাসিয়াস, হাইড্রোজেনও গ্যাসিয়াস, অ্যামোনিয়াও গ্যাসিয়াস, তাই না? ঠিক আছে। যদি বিক্রিয়ায় চাপ বাড়ানো হয়, তবে মোল সংখ্যা বেশি থেকে কমের দিকে যায়, বেশি থেকে কমের দিকে যায়। আবার যদি বিক্রিয়ায় চাপ কমানো হয়, তবে মোল সংখ্যা কম থেকে বেশির দিকে যায়। আমি তোমাদের প্রেফার করি তোমরা একটা মনে রাখবা, জাস্ট প্রথমটা মনে রাখবা। দেখো রেজাল্ট আগে বলতেছি, কারণ পরে, ঠিক আছে? যদি কোনো বিক্রিয়ায় চাপ বাড়াও, তুমি ধরো এই বিক্রিয়াটার ক্ষেত্রে তুমি চাপ বাড়াচ্ছ, চাপ বাড়াইলে মোল সংখ্যা বেশি থেকে কমের দিকে যাবে। মোল সংখ্যা বলতে আমি কি বুঝাচ্ছি? এখানে টোটাল কত মোল আছে বলো তো ভাইয়া? নাইট্রোজেন আছে 1 মোল, 1 মোল নাইট্রোজেন, আর 3 মোল আছে হাইড্রোজেন, তাই না? 3 মোল, এই জন্য সমতা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সমতা করতে হবে তোমাদের। 3 মোল হাইড্রোজেন মানে টোটাল কত? টোটাল হলো 4 মোল। আর এখানে আমাদের উৎপাদ আছে টোটাল কতটুকু? জাস্ট 2 মোল। তাহলে
এই নিয়ম মতে চাপ তুমি যখন এই রিয়াকশনের ক্ষেত্রে বাড়াবা তখন কিন্তু মোল সংখ্যা বেশি থেকে কমের দিকে যাবে। তার মানে বলতো বেশি কোন দিকে আছে? 4 মোলে বেশি না? 4 মোলে কিন্তু বেশি। 4 মোলে কি? 4 মোলে বেশি। তাহলে 4 মোল থেকে 2 মোলের দিকে অগ্রসর হবে। 2 মোলের দিকে অগ্রসর হবে, তার মানে কি উৎপাদন বাড়বে না? উৎপাদন এখানে বাড়বে। এই বিক্রিয়ার জন্য উৎপাদন বাড়বে, তাই না? উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়বে, এই বিক্রিয়ার জন্য উৎপাদনটা বাড়বে। কথা বলতে পারছি যে যদি চাপ তুমি বাড়াও তাহলে সব সময় কোনো একটা রাসায়নিক বিক্রিয়া গ্যাসিয়াস থাকতে হবে, কিন্তু হ্যাঁ সব গ্যাস থাকতে হবে। তা যদি কোনো বিক্রিয়া চাপ বাড়ানো হয় তবে মোল সংখ্যা বেশি থেকে কিন্তু কমের দিকে যাবে। আর চাপ কমাও তাহলে উল্টা কম থেকে বেশির দিকে আসবে, তার মানে কি 2 মোল থেকে 4 মোলের দিকে আসবে। ঠিক আছে, এখন কারণটা তোমরা সহজেই এটা ফিল করতে পারো। আশা করি বুঝতে পারছি কারণটা, মানে এটা তো আসলে বোঝার কিছু নাই, মুখস্থের মধ্যে করাইছি, বাট এটা কারণটা আসলে কি একদমই সহজ। মানে ব্যাপারটা আসলে এরকম, দেখো তুমি তো কয়েকটা সূত্র তুমি জানো, তুমি তো আমি তোমাদের পরে আসছি বা তোমরাই পড়ছো যে ঘনমাত্রা ইজিক্যাল টু কি? এস ইজিক্যাল টু মোল সংখ্যা, মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। মোল সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি আর আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এটা অবশ্যই লিটার এককে হবে, লিটার এককে, তাই এটা আমরা জানি, আসলে এটা লেখা দরকার নেই, লিটার এককে হবে, মিলিটার না কিন্তু। তো এস ইজিক্যাল টু এন বাই ভি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এস ইজিক্যাল টু এন বাই ভি, তাই না? মানে আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে 1 লিটার, মানে মোলারিটি কাকে বলে? যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে তাকে আমরা মোলারিটি বলতে পারি, ঘনমাত্রা বলতে পারি। এস ইজিক্যাল টু এন বাই ভি। সূত্র কি হলো? এস, একদম মনে রাখবে, হ্যাঁ ষষ্ঠ অধ্যায়ে পড়বো আমরা এগুলো। এস ইজিক্যাল টু এন বাই ভি, মোল পার লিটার, তাই না? এই যে এটা একক কি? মোল, আর ভির একক কি? লিটার। এই জন্য তো আমরা ঘনমাত্রা একক কি বলি? মোল পার লিটার। ঠিক আছে, এইভাবে তো মনে রাখা যায়, মোল পার লিটার। এখন আমরা একটু আগে পড়ে আসলাম কি যে পি সমানুপাতিক 1/v। চাপ এবং আয়তন পরস্পরের কি? ব্যস্তানুপাতিক, এই জন্যই পড়াইছি। দেখো তুমি যখন একটা রাসায়নিক বিক্রিয়া, আগের বিক্রিয়া যেটা বললাম এটাতে এক্সপ্লেন করতে পারবো আমরা, সমস্যা নেই। তুমি যখন একটা রাসায়নিক বিক্রিয়ায় তুমি যখন প্রেশার ইনক্রিজ করবা, তো প্রেশার ইনক্রিজ করা মানে কি বলতো ভাইয়া? প্রেশার বাড়াচ্ছ, তোমার ভলিউম কি কমবে না? ভলিউম কি হবে? কমবে। প্রেশার বাড়ানো মানে কি? ভলিউম কমানো। দেখো খুব ঠান্ডা মাথায় বুঝো, একবার বুঝাবো একবারই বুঝো, আর না বুঝলে ছেড়ে দাও। প্রেশার বাড়ানো মানে হলো ভলিউম কমানো। আবার আমরা জানি এখান থেকে এস ইজিক্যাল টু এন বাই ভি, তার মানে প্রেশার বাড়তেছে মানে ভলিউম কমতেছে, কথাটা বুঝো। তাহলে ভলিউম যদি কমে তাহলে আবার ঘনমাত্রা বাড়বে, তাই না? ঘনমাত্রা বাড়বে। কিন্তু আমরা রাসায়নিক নীতিটা কি বলতেছে? রাসায়নিক সাম্যাবস্থা, এই যে চাপ বাড়াইলাম বা চাপ কমাইলাম, এটা সে ফিলই করতে পারবে না, সে ফিলই হইতে দিবে না। সে তার সাম্যাবস্থাকে এমনভাবে পরিবর্তিত করবে যেন মনেই হবে না তুমি চাপ বাড়াচ্ছ না চাপ কমাইছো, কোনো মনেই হবে না। তার মানে যখনই দেখছে বিক্রিয়াটা যে আমার ভলিউম কমে যাচ্ছে কারণ আমি প্রেশার ইনক্রিজ করছি, তাই না? অ্যাকচুয়ালি আমি এটা করছি, তো প্রেশার যখন ইনক্রিজ করছি এটা 1 নম্বরে করছি, তারপর 2 নম্বরে এই ইফেক্টটা দেখা গেছে, তারপরে 3 নম্বরে দেখা গেছে এই ইফেক্টটা যে ঘনমাত্রা বেড়ে যাচ্ছে। এখন তো ঘনমাত্রা বাড়তে দেওয়া যাবে না, ঘনমাত্রা কী হয়ে যাবে না? বাড়তে দেওয়া যাবে না। তো এখন কী হবে? তখন আমাদের এই মোল সংখ্যা কী করতে হবে? তো ঘনমাত্রা যদি বেড়ে গেছে তো ঘনমাত্রা কমাতে হবে, তখন কী হবে? মোল সংখ্যা কমে যাবে। তো মোল সংখ্যা কমে যাওয়া মানে কি আসলে? যে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, কম মোলের দিকে যাবে পরিমাণটা। কথা কিন্তু আবার বলতেছি ভাইয়া, যখন তুমি প্রেশার বাড়াচ্ছ তখন তোমার ভলিউম বাড়তেছে, ভলিউম কমতেছে। তো ভলিউম কমা মানে কিন্তু আবার ঘনমাত্রা বাড়া। কারণ কি? কারণ এস আর বি পরস্পর আবার কি ব্যস্তানুপাতিক না? দেখো এস উপরে আর ভি নিচে, ব্যস্তানুপাতিক না? এই পি আর ভি এর মতোই কিন্তু, পি আর ভি এর মতোই কিন্তু আমাদের যদি মোল সংখ্যা ফিক্স থাকে তার মানে কি এস ইকুয়াল টু 1/v দেখতে পারো তুমি, সমস্যা নেই, মানে এটা তুলনা করতে পারো। তাহলে যখন তুমি প্রেশার বাড়াচ্ছ ভলিউম কমতেছে, আর ভলিউম কমা মানে কিন্তু আবার ঘনমাত্রা বাড়া। কিন্তু বিক্রিয়া কি চাইবে আমার ঘনমাত্রা বেড়ে যাক একদিকে? তখন তো সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। তখন সে কী করবে? এই ঘনমাত্রাকে ফিক্সড করার জন্য মোল সংখ্যা কমায় দিবে, আর যখনই মোল সংখ্যা কমায় দিবে তখন আবার ঘনমাত্রা কী হয়ে যাবে? কমে যাবে। তাহলে এই যে বাড়লো আবার কমলো, তার মানে কী হয়ে গেলো? একদম স্টেবল। তখন কী হবে? যতটুকু বাড়ছে ততটুকু কমে গেছে, তার মানে সে আবার কী হয়ে গেছে? সেই স্টেবল হয়ে গেছে। সে কী হয়ে গেছে? সেই স্টেবল হয়ে গেছে। এবং এইভাবেই কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া স্টেবল থাকে। তো মোল সংখ্যা কমানো বলতে আমি কী বোঝাচ্ছি? যে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। এখানে কিন্তু ব্যাস সেই কাহিনীটাই ঘটতেছে। যখন তুমি চাপ বাড়াচ্ছিলা ইন্টারনালি, যখন তুমি চাপ বাড়াচ্ছিলা তখন এই বিক্রিয়ায় তার ভলিউম কমে যাচ্ছিল, আর ভলিউম কমা মানে কিন্তু আমাদের ঘনমাত্রা বেড়ে যাচ্ছিল। আর ঘনমাত্রা বাড়ার জন্য কী করতে হবে? মোল সংখ্যা আবার কী করতে হবে? কমাতে হবে। তাহলে মোল সংখ্যা কমানো মানে কি ভাই বলো তো ভাইয়া? বেশি থেকে কমের দিকে যাওয়া। তো বেশি কোন দিকে ছিল? 4 মোলের দিকে ছিল না? তো 4 মোল থেকে কোন দিকে যাবে এখন? সে 2 মোলের দিকে যাবে। তার মানে এই কম মোলটা বাড়িয়ে দিবে, বেশি মোলটা একটু কমায় দিবে, যাতে আমাদের রাসায়নিক সাম্যাবস্থা স্টেবল থাকে। তা বুঝতে পারছি?
এবং পুরা ভাইস ভার্সাটি হলো আমাদের কমানো যখন হবে। তো এখানে কি হবে, যখন তুমি প্রেশার কমা দিচ্ছ তখন তোমার ভলিউম বেড়ে যাচ্ছে, আর ভলিউম বেড়ে যাওয়া মানে কিন্তু আমাদের ঘনমাত্রা কমে যাওয়া, তখন তোমার মোল সংখ্যা বাড়াইতে হবে না। তো মোল সংখ্যা বাড়ানো মানে কি, মোল সংখ্যা বাড়ানো মানে হলো কিন্তু কম থেকে বেশির দিকে যাওয়া, কম থেকে বেশির দিকে যাওয়া। তখন কিন্তু 2 মোল থেকে 4 মোলের দিকে আসবা, কম থেকে বেশির দিকে যাওয়া, কম থেকে বেশির দিকে, কম থেকে বেশির দিকে যাওয়া। বুঝতে পারছি ব্যাপারগুলা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। তোমার বারবার এগুলো দেখবা, তাহলে আরও বেশি তোমাদের এগুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এবার আসো, এই চাপের প্রভাব শেষ, ঠিক আছে? এই চাপের প্রভাব শেষ। যেমন তোমাদের একটা এক্সাম্পল আমি তোমাদের প্র্যাকটিস করাই, কয়েকটা এক্সাম্পল তোমাদের জানা দরকার আছে। যেমন ধরো তোমাকে আমি বললাম একটা বিক্রিয়া, ধরো যে, আচ্ছা আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার ভুলে গেছিলাম, ঠিক আছে? ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কতগুলো কথা, ঠিক আছে? ইম্পর্টেন্ট কথাগুলো দেখো, মোল সংখ্যার পরিবর্তন থাকলেই কেবল চাপের প্রভাব বিদ্যমান থাকবে। যেমন মোল সংখ্যা পরিবর্তন বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন দেখো ভাইয়া এই বিক্রিয়াটা, এক মিনিট, সরি, হ্যাঁ এটা দেখো, এখানে ছিল 4 মোল, এখানে ছিল 2 মোল, তার মানে মোল সংখ্যাটা পরিবর্তন আছে না? এখানে 4, এখানে 2, সেম তো না? সেম না। এবং সেম না ভিতরে তুমি বুঝতে পারছো কোনটা বেশি কোনটা কম। তুমি কি বেশি থেকে কমের দিকে যাবে না কম থেকে বেশির দিকে যাবা? এখন এমন যদি কোনো রিয়াকশন হয়, যেমন একটা রিয়াকশন হলো এই যে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এটা সবাই গ্যাস, এটাও গ্যাস, বিক্রিয়া করার পর তারা উৎপন্ন করছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। এখন খেয়াল করো তো, এখানেও টোটাল আছে 1 মোল প্লাস 1 মোল মানে 2 মোল, এখানেও আছে টোটাল কত মোল? 2 মোল। তার মানে এরকম বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কোনটা কম কোনটা বেশি তুমি বুঝতে পারতেছো না। এবং এরকম বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যতই চাপ বাড়াও বা চাপ কমাও, তুমি দেখবা যে কোনো ধরনের ইফেক্টই এরকম রাসায়নিক বিক্রিয়া দেখা দিবে না, কারণ এখানে মোল সংখ্যারই পার্থক্য নাই। আর যদি মোল সংখ্যারই পার্থক্য না থাকে তাহলে পুরো ঘটনাগুলো তো আমাদের সব মিসিং, তাই না? যদি মোল সংখ্যা পার্থক্য না থাকে তো সব ঘটনাগুলো কিন্তু আমাদের মিসিং, তাই না? সব ঘটনা। এই জন্য আমরা মনে রাখবো যে এক্ষেত্রে এখানে চাপের কোনো প্রভাব নেই। কি নেই? চাপের কোনো প্রভাব নেই। এটা মনে রাখো, চাপের কোনো প্রভাব নেই। সেই ব্যাপারটা বুঝতে পারছি। এবার আসো আমাদের সামনে আরেকটা এক্সাম্পলের মধ্যে আমরা যাই। তো তোমাদের আমি বললাম যে PCl5 বা পটাশিয়াম পেন্টাক্লোরাইড, PCl5 এটা একটা গ্যাসিয়াস এলিমেন্ট। তো PCl5 থেকে তুমি উৎপন্ন করছো PCl3, পটাশিয়াম ট্রাইক্লোরাইড, এটাও গ্যাসিয়াস, এবং ক্লোরিন, এটাও গ্যাসিয়াস। তাহলে এখন আমাকে বলো তো ভাইয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব কীরকম হবে? এখানে আছে টোটাল 1 মোল, আগে দেখবা সমতা আছে কিনা? হ্যাঁ, সমতা আছে। এখানে আছে টোটাল কতটুকু? এখানে 1 আর এখানে 1, তার মানে টোটাল আছে কতটুকু? 2 মোল। তাহলে তুমি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রেশার ইনক্রিজ করো, তাহলে আমাকে বলো, ভিতরে ইন্টারনালি তো সেই ঘটনাগুলো ঘটবেই, ওগুলো এখন বাদ দিলাম। প্রেশার তুমি যখন ইনক্রিজ করলে সেই ক্ষেত্রে বেশি থেকে কমের দিকে যাবে না কম থেকে বেশির দিকে? একটা মনে রাখতে বসছি, প্রেশার ইনক্রিজ করলে বেশি থেকে কমের দিকে যাবে না কমের দিকে যাবে। তার মানে এখানে কিন্তু আমাদের বেশি থেকে কম মানে কি? এই দিকে যাবে। তার মানে কিন্তু আমাদের উৎপাদন কি কমবে না বাড়বে? এখানে উৎপাদন কমবে, উৎপাদন কমবে। আবার তুমি যদি এখানে প্রেশার ডিক্রিজ করো তাহলে উৎপাদন বাড়বে, উল্টা প্রসেসে উৎপাদন বাড়বে। এটা হলো আমাদের মূল রিয়াকশন। এবার আসলে একটা মজার রিয়াকশন দিই। মজার রিয়াকশন তো এরকম একটা রিয়াকশন আছে, 3 মোল ফেরাস, এটা সলিড আছে ধরো, তারপরে প্লাস 4 মোল H2O, এটা তোমার আছে হলো গ্যাসিয়াস। এটা বিক্রিয়া করার পরে ধরো Fe3 তৈরি করলো, এবং এটা তোমার সলিড, আর তৈরি করলো 4 মোল হাইড্রোজেন, এটা গ্যাসিয়াস। বলো তো ভাইয়া, এই ক্ষেত্রে চাপের প্রভাব কি আছে কি নাই? চাপের প্রভাব ব্যাখ্যা করো, এরকম পরীক্ষা যদি আসে। দেখো আগে এটা বলো যে এগুলো কি সলিড না? সলিড, এটা সলিড, তার মানে এগুলো তো আমাদের বাদ, গণনায় আসবে না, গণনার মধ্যেই আসবে না। তার মানে আমাদের টোটাল রেজাল্ট তাহলে কি আসবে? আমাদের ইকটা আসলে এরকম, আমরা দেখবো চোখে এরকম দেখবো আর কি, চাপের প্রভাবের জন্য। হ্যাঁ, এরকম। আর হলো 4 মোল হাইড্রোজেন, এটাও গ্যাসিয়াস। তার মানে এগুলো দেখবো। আবার দেখতেছি কি, যে মোল সংখ্যা সমান, তো যদি N1 ধরলাম, এটা হলো N1 মোল, এটা হলো কি N2 মোল, দুটো সমান। তো সমান মানে কি? চাপের কোনো প্রভাব নাই।
কারণ সমান মানে কি চাপের কোনো প্রভাব নেই, চাপের প্রভাব নেই। যে গ্যাসেস আছে তারপরেও কোনো চাপের প্রভাব নেই, বুঝতে ব্যাপারটা। আবার যদি এরকম থাকে, ধরো ক্যালসিয়াম কার্বনেট, এটা লাগবে না, এটা দরকার নেই। তোমাকে আমি বললাম সবগুলো সলিড, তোমাকে আমি বললাম যেরকম যে এ একটা গ্যাস আছে, তারপরে বি একটা গ্যাস না, ধরো যে বললাম এ সলিড, বি সলিড, সিও সলিড। এরকম বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু চাপের কোনো প্রভাব নেই, কারণ সব সলিড, তাই না, কোনো গ্যাস নেই, চাপের প্রভাব নেই। তো এরকম বিক্রিয়াগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের চাপের কোনো প্রভাব নেই। 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে, এবার আসো আমরা লাস্ট যেটা, সেটা হলো যে রাসায়নিক বিক্রিয়ায় ঘনমাত্রার প্রভাব। লাস্ট আমাদের এই পড়া রাসায়নিক বিক্রিয়ার ঘনমাত্রার প্রভাব। রাসায়নিক বিক্রিয়ায় ঘনমাত্রার প্রভাব, বা এটা একদম সোজা। তুমি যদি তাপমাত্রা চাপ বুঝো, এটা তোমাদের কাছে একদম পানিবাত হওয়ার কথা, একদমই পানিবাত হওয়ার কথা। দেখো কীভাবে হবে। ধরো তোমার কাছে আমি বললাম ওই একই বিক্রিয়া দিলাম আমি, ধরো নাইট্রোজেন 2 মোল হাইড্রোজেন, 3 মোল হাইড্রোজেন, আর সেখান থেকে উৎপন্ন হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। তুমি এটাকে সংঘর্ষ ব্যাখ্যা করতে পারো, একই জিনিস, কিন্তু তাপ লাগবে না, তাপ কনস্ট্যান্ট। তোমাকে আমি বললাম যে একটা এগোতারা পাত্রের মধ্যে আছে, একটা পাত্রের মধ্যে আছে না, পাত্রের মধ্যে আছে, এরকম পাত্রের মধ্যে আছে। তাহলে এই পাত্রে আমি করলাম কি, আর এক্সট্রাভাবে অ্যামোনিয়া যোগ করে দিলাম, মানে বিক্রিয়া তো হচ্ছেই, সাথে আমি এক্সট্রা আর এক্সেস পরিমাণে অতিরিক্ত আমি অ্যামোনিয়া যোগ করে দিলাম। তার মানে কি অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গেছে না। ধরো আগে অ্যামোনিয়া ছিল এই কয়টা, ঠিক আছে, এখন কি হয়েছে, অ্যামোনিয়া এক্সট্রা যোগ করছি, তো অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গেছে। তো অ্যামোনিয়া পরিমাণ বেড়ে যাওয়া মানে কি, অ্যামোনিয়া অণু বেড়ে যাওয়া। অ্যামোনিয়া বেড়ে যাওয়া মানে কি, অ্যামোনিয়া অণুর সংখ্যা বেড়ে যাওয়া, অ্যামোনিয়া অণু বেড়ে যাওয়া। আর অ্যামোনিয়া অণু বেড়ে যাওয়া মানে কি, এটা সংঘর্ষ বাড়া, কারণ আগে অনেক বেশি বেড়ে গেছে। আগে যে পরিমাণ সংঘর্ষ হইতো এখন তার থেকে বেশি হবে, কারণ অণু বেড়ে গেছে, তাই না, মানুষ বেড়ে গেছে, তো সংঘর্ষ বেশি হওয়া। আর সংঘর্ষ বেশি মানে কি, রিয়াকশন বেশি হওয়া, তাই না। আর রিয়াকশন বেশি হওয়া মানে কি, সেই অ্যামোনিয়া ভেঙে ঠাস করে আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন করবে। তার মানে যেই পাশে তুমি ঘনমাত্রা বৃদ্ধি করবা, সেই পাশ থেকে রিয়াকশন অপর দিকে চলে যাবে। তুমি যদি অ্যামোনিয়া বৃদ্ধি করছো, এই জন্য অ্যামোনিয়া থেকে এগুলো উৎপন্ন হয়েছে, যাতে পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, ঠিক আছে, নতুন সাম্যাবস্থা তৈরি করতে পারবে, নতুন সাম্যাবস্থা। আবার তুমি যদি এরকম কাজ করতা, যে তুমি যদি আবার ধরো যে আমি এটা অন্য কাজে লিখি, ধরো তুমি যে আবার এখানে 1 মিনিট, ধরো তুমি এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন অ্যাড করছো, তার মানে কি, তখন তো এইগুলোর মূল বাড়ছে, তাই না। তখন কী হবে, এগুলোর মধ্যে সংঘর্ষ বেড়ে যাবে, তখন বিক্রিয়া সম্মুখমুখী হবে, বা অ্যামোনিয়া বাড়বে। তার মানে যেই পাশে তুমি ঘনমাত্রা বৃদ্ধি করছো, সেই পাশ থেকে বিক্রিয়া অপর দিকে চলে যাচ্ছে, তাই না। তো বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পায়, তাই তো। আমরা এখানে বলতে পারি যে বিক্রিয়কের যদি ঘনমাত্রা বৃদ্ধি করো, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে আমাদের কি হচ্ছে, উৎপাদ বৃদ্ধি পাচ্ছে, মানে বিক্রিয়া সম্মুখমুখী হচ্ছে। আবার তুমি যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলো, তাহলে ধরো সেক্ষেত্রে বিক্রিয়ক বৃদ্ধি পাচ্ছে, মানে বিক্রিয়া পশ্চাৎমুখী হচ্ছে, বিক্রিয়া বৃদ্ধি পাচ্ছে, বিক্রিয়ক বৃদ্ধি পাচ্ছে। এটা হলো সম্মুখমুখী, এটা হলো পশ্চাৎমুখী। এগুলো সাজিয়ে গুছিয়ে লিখে নিবা। পরীক্ষা যদি এই বিক্রিয়াটাই আসে, তখন সুযোগভাবে লিখবা যে উপরোক্ত বিক্রিয়াটি হলো নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া। তাহলে সেক্ষেত্রে তুমি যদি অ্যামোনিয়া ঘনমাত্রা বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে, কারণ অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে সংঘর্ষ তুমি বলতে পারো সংঘর্ষ বেড়ে যাচ্ছে, বলতে পারো, কোনো সমস্যা নেই। অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং অ্যামোনিয়া বাড়ার কারণে এখানে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে এবং বিক্রিয়কের পরিমাণ বাড়বে। আবার আমি যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বিক্রিয়কের সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে, বিক্রিয়কের রাসায়নিক হার বৃদ্ধি পাচ্ছে, এবং সেই ক্ষেত্রে তারা উৎপাদের পরিমাণ বাড়ায় দিচ্ছে। এবং এই হলো রাসায়নিক বিক্রিয়া ঘনমাত্রার প্রভাব। আমার মুখে কথাগুলোই তোমরা পজ করে লিখতে পারো, অথবা তোমরা যে কোনো একটা গাইড বই বা টেস্ট পেপার খুলে দেখবা, এগুলোর ব্যাখ্যা কিন্তু লেখা আছে। আমার কাজ ছিল জাস্ট তোমাদের গাইড দিয়ে বুঝাই দেওয়া ব্যাপারগুলো, এবং যেই ব্যাপারগুলো তোমাদের সমস্যা হতে পারে আমি মনে করছিলাম, সেগুলো আমি বুঝাই দিলাম। চাপের প্রভাবটা আশা করি তোমরা বুঝতে পারছো, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এটা কারণগুলো তোমার একটাও লাগবে না, বুঝছো, যে কারণগুলো বললাম তোমাদের একটাও লাগবে না। তোমাদের জাস্ট আমি তোমাকে বলি এই লাইনগুলো লাগবে, নীতিটা পরীক্ষায় মুখস্থ রাখতে হবে, এটা আসবে পরীক্ষায়। তারপর ধরো যে তোমার তাপমাত্রার প্রভাব যখন আমি পড়াইছিলাম, 1 মিনিট, এই দুটো লাইন লাগবে, এবং তুমি সাজা লিখতে পারবে। তোমাকে এই কারণগুলো একটাও লাগবে না, কারণগুলো বুঝিয়েছিলাম, বারবার তোমার দেখবা যাতে ফিল করতে পারো। এই জন্য চাপের প্রভাবটা দেখাইছিলাম, ঠিক আছে, চাপের প্রভাব ভালো মতো দেখাইছি এখানে, এটা তো দেখবা,
হ্যাঁ, চাপের প্রভাবটা আসলে যে তোমরা সূত্র পড়ছো একটা পি ইকুয়াল টু এনআরটি, হ্যাঁ, এটা ফিজিক্সের মধ্যে কিন্তু আছে, আদর্শ গ্যাস সমীকরণ, এটা দিয়ে প্রমাণ করা যায়। ঠিক আছে, বড় ক্লাস ওটা লিখো, এটা দিয়ে প্রমাণ করা যায়। ঠিক আছে, আমি জাস্ট সহজভাবে দেখানোর জন্য এভাবে দেখাইছি। তারপরে এখান থেকে আমরা দেখলাম যে ইম্পর্টেন্ট কিছু জিনিস, এগুলো এমসিকিউতে আসতে পারে। আর পরে ঘনমাত্রার প্রভাবটা একদমই সোজা, এখানে সংঘর্ষ দিয়ে ব্যাখ্যা করতে পারো। তো আশা করি ভাই বুঝতে পারছি। আমাদের লাস্ট সাথে ডানিতে আমরা এক ক্লাসে শেষ করলাম, একটু বড় হয়েছিল ক্লাসটা, তোমরা ধাপে ধাপে করতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। আমাদের আর হয়তো এই ক্লাসের একটা লেকচার লাগবে মানে টপিকগুলো শেষ করার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।